ঢাকা এফএম 90.4 আপনি টিউন করে আছেন অঙ্গনের সঙ্গে এন্ড অবভিয়াসলি ভালোবাসা বাংলাদেশ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এভরি থার্সডে কিন্তু অঙ্গন চলে আসি ভালোবাসা বাংলাদেশ নিয়ে, যেখানে আমার সঙ্গে গুরু থাকেন, আমাদের সবার মধ্যমণি, এবং আপনাদের মধ্যে থেকে একজন গেস্ট থাকেন যার ভালোবাসার গল্পটি আপনি, আমি, গুরু আমরা সবাই মিলে একসাথে শুনি। এবং গুরু প্রতি সপ্তাহে চেষ্টা করে যে যেই ভালোবাসার গল্পটি আমরা শুনছি, যেই ভালোবাসার গল্পটি বলছেন যিনি গেস্ট, তাকে তার ভালোবাসার গল্পটি শুনে একটা প্যাথ শো করার এবং কোথায় লুপহোল গুলো আছে এটা দেখানোর। আমি জানি না আসলে গুরু এটা কিভাবে করে। প্রতি সপ্তাহে আমি তো উনার পাশেই বসে থাকি এবং আমি পাশে বসে না মন্ত্রমুগ্ধের মতো বসে থাকি যে আমিও গল্প শুনছি, উনিও গল্প শুনছে, আপনারাও গল্প শুনছেন। কিন্তু কোথা দিয়ে যেন গুরু একটা কিছু বের করে আনে যে গল্পের ভেতরে আসলে এটাই ছিল। গল্পের ভেতরে যে গল্পটা থাকে, গুরু অ্যাকচুয়ালি সামহাউ গল্পের ভেতরে গল্পটা বের করে আনে। যেমন গত সপ্তাহে কিন্তু এরকম একটা স্টোরি আমরা দেখেছি যে আমাদের যিনি গেস্ট ছিলেন তিনি তার মাকে নিয়ে গল্প বলছিল। তার মাকে নিয়ে তার ভালোবাসার গল্প বলছিল। যে মায়ের প্রতি যে ভালোবাসাটা। এবং সেই গল্পের পেছনের গল্পটা কিভাবে করে যেন আমরা পাশাপাশিই বসা কিন্তু কিভাবে করে যেন গুরু উদ্ঘাটন করে নিলেন। এবং আমাদের যিনি গেস্ট ছিলেন সেই সম্মানিত গেস্টকে কিন্তু বোঝানো হলো যে এখানে লুপ হোলটা ছিল। এই জিনিসটা যদি ইগনোর করতে পারে তাহলে লাইফটা আরো বেটার হবে, গল্পটা আরো সুন্দর হবে। সো ইয়েস, অবভিয়াসলি আপনার কি অবস্থা, কোথায় আছেন, কেমন আছেন সবকিছু একটু জানাতে পারেন। এবং পিঙ্কি আপু আমাকে ছবির উপর ছবি পাঠিয়ে যাচ্ছে, বুঝছেন? সো আজকে আমরা চেষ্টা করছিলাম যে আমাদের ডিয়ারেস্ট জুয়েল ভাইকে কিভাবে একটু বার্ন করানো যায় ওটা চেষ্টা করছিলাম। চেষ্টা করতে যেয়ে চেষ্টায় সফল হইনি। সো আপনার কি অবস্থা, কোথায় আছেন, কেমন আছেন সবকিছু একটু জানাতে পারেন। এন্ড অবভিয়াসলি আপনার যদি কোনো গল্প থেকে থাকে ভালোবাসার গল্প, অ্যান্ড ইটস নট ম্যান্ডেটরি যে ভালোবাসাটা শুধু একজন ব্যক্তির সাথেই হতে হবে। ভালোবাসাটা কোনো বস্তুর সাথে হতে পারে, ভালোবাসাটা মায়ের সাথে হতে পারে, ভালোবাসাটা পরিবারের সাথে হতে পারে বা ভালোবাসাটা নিজের সাথে হতে পারে। যেকোনো কারোর সাথেই কিন্তু ভালোবাসাটা হতে পারে। অ্যান্ড ভালোবাসা ইজ দ্য অনলি বেস। এই পুরো আ বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু বেঁচেই আছে ভালোবাসার উপর বেস করে। ভালোবাসা হচ্ছে একটা বাড়ি বানানোর সময় দেখেন না যে ১ম এ পাইলিং করতে হয়। দেন হচ্ছে আমার মা ফোন দিয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার মার সাথে আমার একটা ভালোবাসা। সো ইয়েস, বাড়ি বানানোর সময় দেখেন না যে নিচে এক পাইলিং করতে হয়, বেসটাকে শক্ত করতে হয় যাতে বাড়িটা অনেক উঁচু করতে পারেন। হ্যাঁ? হাই রাইজ বিল্ডিং গুলোর কিন্তু দেখবেন যে বেসমেন্টটা খুব বেশি শক্ত হয়। তো যেই ভালোবাসাগুলো আসলে খুব সুন্দর, সেই ভালোবাসাগুলো বেস কিন্তু দেখবেন খুব শক্ত থাকে। এবং ভালোবাসার বেস শক্ত করার অনেকগুলো ওয়েজ আছে। আমাদের রান্না করার টাইমে দেখবেন বিরিয়ানি যখন রান্না করি তখন কিন্তু অনেকগুলো মসলা আমরা দেই। কিন্তু সবগুলো মসলা পরিমাণ অনুযায়ী দেই। ঠিক আছে? একটু জয়ফল দিতে হয় পরিমাণ মতো, একটু মসলা দিতে হয়, লবণ দিতে হয় পরিমাণ মতো। কোনটা যদি ১৯-২০ হয়ে যায়, কম বেশি হয়ে যায় তখন কিন্তু দেখবেন যে বিরিয়ানির টেস্টটা কেমন যেন ফিকে, ফিকে লাগে। ভালো লাগে না। সো ইয়েস, ভালোবাসাটা ঠিক এরকম বিরিয়ানি রান্নার মতো সবকিছু পরিমাণ মতো থাকতে হয়। পরিমাণ মতো রেসপেক্ট থাকতে হয়, পরিমাণ মতো প্রেম থাকতে হয়, পরিমাণ মতো স্বাধীনতা থাকতে হয়। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে ভালোবাসা। এবং রেসপেক্ট জিনিসটা আসলে ভালোবাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সম্পর্কের মধ্যে যতদিন আপনি রেসপেক্ট রাখতে পারবেন, ততদিন দেখবেন সম্পর্কটা সুন্দর। যেদিন দেখবেন যে সম্পর্কের মধ্যে সম্মান, রেসপেক্ট, আ ট্রাস্ট এই জিনিসগুলো নেই, সেদিন বুঝে নিবেন, ধরেই নিবেন যে there is no more love left. আচ্ছা আপু, তো আমাকে খুব ভালো লাগছে। অন দ্যাট বিউটিফুল নোট আপনি কিন্তু অবশ্যই Facebook লাইভটা শেয়ার করবেন। ঠিক আছে? অবশ্যই Facebook লাইভটা শেয়ার করবেন। গুরু আসার আগে আমি বলে দিচ্ছি, নাহলে গুরু আমাকে শো এর মধ্যে আমাকে খুব পচায়, বুঝছেন? খুব পচায়। গুরু আমাকে বলে যে আপনারা নাকি আমাকে ভালোবাসেন না, এজন্য লাইভটা শেয়ার করেন না। সো জাস্ট শো ইউর লাভ। এই কমেন্ট সেকশন আপনার ভালোবাসাটা শো করেন, এন্ড obviously Facebook লাইভটা শেয়ার করতে হবে। আর Facebook লাইভটা যারা চিন্তা করছেন কোথায় পাবো তাদেরকে বলতে চাচ্ছি, ঢাকা এফএম এর অফিসিয়াল Facebook পেজে চলে গেলেই হবে। ঢাকা এফএম 90.4 এখানে গিয়ে আপনি অফিসিয়াল Facebook পেজে গেলেই আমাদের লাইভ স্ট্রিমিংটা দেখতে পারবেন। ফার্স্ট অফ অল এই যে আমি বলে দিচ্ছি, এখন বাজে ১১টা বেজে ১৫ মিনিট। ৫ মিনিট আমি সময় দিচ্ছি শুধু Facebook লাইভটা শেয়ারের জন্য। এমডি নাজিম খান আছে। আমরা দুজন ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভেরি গুড। অনেক বেশি ভালো আছি। আপনার কি অবস্থা? আপু আপনারা কেমন আছেন? আপনারা? আপাতত আমি আছি। I think গুরু অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড obviously আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। দোয়া রাখবেন আমার জন্য। The only thing I want from you guys that is অনেক বেশি ভালোবাসা and অনেক বেশি শেয়ার, আর কিচ্ছু না। অলরাইট, সো আপনার যদি এরকম কোনো ভালোবাসার গল্প থেকে থাকে আপনি কিন্তু ঢাকা এফএম এর এই ভালোবাসার বাংলাদেশ ক্যানভাসে পাঠাতে পারেন। ভালোবাসা বাংলাদেশে পাঠানোর সিস্টেমটা বলে দিচ্ছি। আপনার সেলফোনের টেক্সট অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু। দেন স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন, ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে, 16260 এই নম্বরে। এবং আপনি চাইলে আমাদেরকে WhatsApp এর থ্রুতে কমিউনিকেট করতে পারেন। ঢাকা এফএম এর অফিসিয়াল WhatsApp নাম্বার যেটি 018419049004। মেলা কষ্টে আসলে এই নাম্বারটা আমি মুখস্থ করেছি। অনেক কষ্ট হয়েছে এই ঢাকা এফএম এর নাম্বারটা মুখস্থ করতে গিয়ে আমার। 018419049004
এই নাম্বারে আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে সামারাইজ করে মানে সারাংশটা জিস্ট যেটুকুনি আছে সেটুকুনি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিলাম। যুক্ত হলাম রংপুর থেকে রুহুল আমিন। হ্যালো, হাই। আ আচ্ছা, সৈয়দ আফ্রিদি আছে জয়েন করে, হুমায়ুন কবির, জুয়েল আছে। মহসিন বলছে, "আপু তোমাকে নারায়ণগঞ্জ থেকে দেখছি। আমি ঢাকা এফএম থেকে বলছি।" হাই জুয়েল। তানভীর আছে আজকে ফার্স্ট কমেন্ট করলাম। আজকে ফার্স্ট কমেন্ট আপনার পড়ে দিলাম। কেমন আছেন তানভীর? অল গুড ইন নেইবারহুড। আসিফ বিন ফাজবির, আপু চিটাগং থেকে আছি। হ্যালো, হাই। কেমন আছেন? চিটাগং এর ওয়েদার কেমন এখন বলেন তো? মানে মাঝে মোখার জন্য কিন্তু আসলে আমরা সবাই অনেক বেশি টেনশনে ছিলাম। কি হবে, কি হবে? মানে থাকে না যে আল্লাহর একটা আল্লাহ বলেন, ক্রিয়েটর বলেন, গডের একটা ব্লেসিং সামহাউ বাংলাদেশের উপর আছে। বিকজ আপনি চিন্তা করেন যখন প্যান্ডেমিক আসলো, ওয়ার্ল্ড প্যান্ডেমিক যখন প্রতিটা কান্ট্রির অবস্থা এত বেশি খারাপ। বাংলাদেশের অবস্থাও খারাপ ছিল। বাট তুলনামূলক কোথায় গিয়ে যেন দেখবেন যে অন্য কান্ট্রির থেকে একটা বেটার পজিশন এ ছিল। আই থিংক বাংলাদেশের মানুষের মধ্যে ভালোবাসাটা, দরদটা, মায়াটা খুব বেশি আছে। আমরা খুব ইমোশনাল একটা জাতি। আমাদের মধ্যে না অনেক বেশি ইমোশন, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি রাগ, অনেক বেশি অভিমান সবকিছু অনেক বেশি। আমরা কোন কিছু ব্যালেন্স এর মধ্যে করতে পারি না। সো আই থিংক এই ভালোবাসার জন্যই হয়তোবা বাংলাদেশের উপর দিয়ে ক্ষয়ক্ষতি একটু কম হয়। বিকজ বাংলাদেশের মানুষজন একটা জিনিস আমি দেখেছি যে একজন যখন পড়ে যায়, যে যাই বলুক না কেন, একজন যখন পড়ে যায় পাশের মানুষ চেষ্টা করে হাত ধরে তুলে নেওয়ার। এবং আমরা সেই চেষ্টাটাই সবসময় অব্যাহত রাখবো। আমরা এই চেষ্টাটাই চালিয়ে যাবো যে কিভাবে আমার পাশের লোকটাকে বসে যাওয়া লোকটাকে কিভাবে দাঁড়া করানো যায়। দেখবেন যে আপনি একটা মানুষকে যখন হেল্প করবেন, আরেকটা মানুষ আপনাকে হেল্প করবে। হেল্প জিনিসটা হচ্ছে একটা চেইনের মতো চলে। আপনি যখন দেখবেন যে আপনি আপনার চারপাশের যতটুকুনি ইটস নট নেসেসারি যে অনেক হেল্প করতে হবে। আপনি ফাইন্যান্সিয়ালি নিজে স্টেবল না। আরেকজনকে স্টেবল কিভাবে করবেন? আপনার মনে এই প্রশ্ন আসতে পারে। বাট ইটস নট অনলি অ্যাবাউট ফাইন্যান্সিয়াল হেল্প, মেন্টাল হেল্প হতে পারে। একটা কথা শোনা মানে আপনার পাশের মানুষটা অনেক দুঃখে আছে, অনেক আপসেট, অনেক যেকোনো কিছু নিয়ে। আপনি পাশে বসে সময় দিয়ে ওই ব্যক্তিটার কথা শুনলেন। আই থিংক ইটস মোর দ্যান এনাফ। একটা মানুষ আপনার কথা শুনছে, একটা মানুষ আপনাকে এমপ্যাথি দিচ্ছে। ইটস মোর দ্যান এনাফ। এটাও এক ধরনের হেল্প। সো ইয়েস, obviously আপনি কাজটা করবেন এবং আমরা অলওয়েজ আমাদের প্ল্যাটফর্ম থেকে ট্রাই করি প্রমোট করার ভালোবাসাটাকে। শুধুমাত্র গুরুর ভাষ্য মতে যদি বলি নিরঙ্কুশ ভালোবাসাটাকেই আমরা প্রমোট করার চেষ্টা করি। একটা মানুষের সাথে আরেকটা মানুষের ভালোবাসা। আসমাউল হোসনা আছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট আপনি যদি Facebook লাইভটা শেয়ার করেন তাহলে আরো বেশি ভালো হবো। তাহলে গুরু এসে এটলিস্ট আমার লেগ পুল করবে না যে আপনারা আমাকে ভালোবাসেন না। ঠিক আছে? আর যে কবির আছে জয়েন করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুঙ্কু, 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 তুঙ্কু। সাজ্জাদ হুসাইন আছে রংপুর থেকে শুনছি। অরূপ কুমার আছে সৌদি আরব থেকে দেখছি। হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? পথিক, গ্রীষ্মের রোদ্দুরে পথিক। বাহ! হোয়াট আ নেম! আপু আপনার জায়গায় আচ্ছা, আচ্ছা। আপু আপনার জায়গায় মেঘলা আপু বসতো। আজকে খুব মেঘলা আপুর হাসিটা মিস করছি। আহারে! আচ্ছা ঠিক আছে। আমরা চেষ্টা করব কোন একদিন মেঘলা আপুকে অন এয়ার এ কলে নিয়ে মেঘলা আপুর হাসিটা আপনাকে শোনানোর। হাসান আছে জয়েন করে, শাহিন আছে সিলেট থেকে, হৃদয় আছে জয়েন করে। হুমায়ুন কবির আছে। আ আপু কি মিষ্টি খেয়ে আসছেন? নোপ, নোপ না। মিষ্টি খেয়ে আসিনি। কেন বলেন তো? কেন একটু জানান আমাকে। আকাশ মন্ডল আছে কেরানীগঞ্জ থেকে আছি। আরিফ খান আছে চট্টগ্রাম থেকে আছি। আ মিসবাহ আছে এমটি মিসবাহ। এমটি মিসবাহ। আমি কি নামটা ঠিক মতো পড়তে পেরেছি? একটু জানান। সিয়াম আছে রাজশাহী থেকে আজকে ফার্স্ট কমেন্ট করলাম। রিয়া আক্তার আছে, মাহদী হাসান আছে জয়েন করে, জনি আছে জয়েন করে আমাদের সঙ্গে। দেন আলমগীর জিয়া আছে। আপু মিস ইউ। কেন মিস করছেন বলেন তো? এই যে আমি চলে আসলাম। আপনি অনেক বেশি মিস করেছিলেন। এজন্য এই উইকটা জলদি পার হয়ে গিয়েছে। থার্সডে জলদি করে চলে এসেছেন। থার্সডে মানে এভরি থার্সডে অঙ্ক চলে আসি। ভালোবাসার বাংলাদেশ নিয়ে ঢাকা এফএম 90.4 এ যেখানে আমাদের সঙ্গে একজন গেস্ট থাকে আপনাদের মধ্যে থেকে যার ভালোবাসার গল্পটি আমরা শুনি এবং obviously যে ব্যক্তিটির কথা না বললেই নয় এবং যাকে ছাড়া আসলে ভালোবাসার বাংলাদেশের এই পুরো ক্যানভাসটা একদম ইনকমপ্লিট। আমি সেই ব্যক্তিটির কথা বলব যে আমাদের সবার ভালোবাসার গুরু। গুরু আমাদের মধ্যমণি এবং গুরু আমাকে অলওয়েজ বলে যে, "আমাকে মধ্যমণি বলস কেন? আমি কি তোদের মাঝে বসে দেখি?" নো। ইটস জাস্ট যে থাকে না যে সেন্টার অফ অ্যাট্রাকশন সবার প্রিয়, সবথেকে প্রিয় গুরু হচ্ছেন আমাদের সেই মধ্যমণি। ফরিদপুর থেকে শরীফুল্লাহ আছে জয়েন করে। হ্যালো। আ মেহেদী আছে জয়েন করে। আশিকুর আছে পাবনা থেকে। আ আপু তোমার চুলে হারিয়ে গেছে। খুঁজে পেলে জানিও। কিভাবে? আপনি কি উকুন? কিভাবে হারাবেন চুলের মধ্যে একটু জানান তো আমাকে। সো ইয়েস। ঢাকা এফএম 90.4 আপনি টিউন করে আছেন। আর অঙ্গন আপনার সঙ্গে আছি ভালোবাসার বাংলাদেশ নিয়ে।
অলরাইট, সো আপনি কোথা থেকে আছেন? অস্ট্রেলিয়া থেকে আরিফুল হক আছে জয়েন করে। শাহিন আহমেদ আছে, আমার কমেন্ট পড়েন, আপনার কমেন্ট পড়ে দিলাম। কি অবস্থায় আছেন? সাজ্জাদুর আছে, শুভরাত্রি আপু। বউ শিং মাছ কুটছে আর আমি তার পাশে বসে আপনাদের শুনছি। সো কিউট, কি নাইস একটা ব্যাপার। হ্যাঁ, আমি জাস্ট চোখের সামনে জিনিসটা ইমাজিন করে ফেললাম যে কি পরিমাণ সুন্দর একটা জিনিস হবে। আমার টেক্সট পড়েন না কেন? লিজু বলেছে। ওকে, আপনার টেক্সট পড়ে দিলাম লিজু। স্বাধীন শিকদার আছে জয়েন করে আমাদের সঙ্গে। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক বেশি ভালো। নাজমুস সাকিব বলেছে। আই ডোন্ট নো। আই থিংক স্বপ্ন নিয়ে বাঁচা ইজ ইম্পর্টেন্ট, বাট স্মৃতি নিয়ে বাঁচাটা খারাপ না। খারাপ না। ইটস মোর বিউটিফুল। আপনি কারো মেমরি আপনার মনের মধ্যে স্টোর করে রেখেছেন। মাঝে, মাঝে চেরিশ করেন এই গুড মেমোরিজ গুলো। আই থিংক ইটস গুড। গুড মেমোরিজ আমাদেরকে অলওয়েজ হ্যাপি করে। আমাদের বডিতে যে অক্সিটসিন আছে, এই অক্সিটসিনটাকে আরো বাড়িয়ে তোলে। তো আমাদের মুডটা আরো বেশি ভালো করে ফেলে। সো আই থিংক বোথ আর ইম্পর্টেন্ট, স্মৃতি অ্যান্ড স্বপ্ন বোথ। রাফাত আছে, গুরু আমি রংপুর থেকে আছি। আপু তোমাকে অনেক ভালো লাগে, মোহাম্মদ সোহেল। তাহলে অবশ্যই আপনার লাইফটা শেয়ার করবেন, ঠিক আছে? যার যার আমাকে ভালো লাগে সে লাইফটা শেয়ার করবে। আমি পরে জাস্ট দেখবো, চেক করে যে কে কে শেয়ার করেছে। আমি বুঝবো তখন যে যে শেয়ার করেছে দে লাভস মি, এন্ড বাকি যারা শেয়ার করে না এরা আমাকে ভালোবাসে না। নোপ নোপ। আচ্ছা, মাদি হাসান আছে জয়েন করে। ইবনে ইউসুফ জাবির আছে রে। ওকে, সাব্বির আছে জয়েন করে। হাই হাই হাই। শরীয়তপুর থেকে আনিস আছে। আপু নিজের ভালোবাসার গল্প কিভাবে বলবো? সুলতান দেওলা দেওলা। ওকে, আপনার ভালোবাসার গল্প কিভাবে বলবেন এখনই বলে দিচ্ছি। ভেরি ইজি। আপনার সেলফোনের টেক্সট অপশন চলে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। যদি এগুলো কিছুই না করতে পারেন, খুব কনফিউজ যদি হয়ে যান, কনফিউজড, আপনি অনেক কনফিউজ, কিছু মনে নেই, তাহলে আপনাকে বলে দিচ্ছি সেলফোনে যাবেন। এই যে আপনার যে সেলফোনটা আছে, সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? অথবা আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠাতে পারেন। ঢাকা এফএম এর যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01841904 এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে? সো ওখানে কিভাবে পাঠাবেন আমি বলে দিচ্ছি। আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে, মানে একদম সামারাইজ করে ছোট্ট করে লিখে ভয়েস রেকর্ড অথবা এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। মোহাম্মদ আলামিন আছে জয়েন করে। তাওহিদ আছে চিটাগং থেকে। হ্যালো, হাই। ওকে, দেন আমাদের সঙ্গে মিরাজুল আছে। আপু আপু বলে ফাতেমা আপু বলো ফাতেমা মিরাজুল এখনো তোমাকে ভালোবাসে। আই থিংক মিরাজুল ইটস বেটার যে আপনি ফাতেমাকে বলেন, ঠিক আছে? ফাতেমা আপনাকে ভালোবাসে, আপনি ফাতেমাকে ভালোবাসেন। সো ফাতেমাকে আপনার বলাটা সবথেকে শ্রেয়, সবথেকে বেস্ট আপনি বলেন। আর এবং রিলেশনের মধ্যে, রিলেশনটা তো আসলে দুটো মানুষের, আপনার এবং ফাতেমার। ওখানে তৃতীয় কোনো ব্যক্তি, সেটা হোক ওয়েল উইশার, সেটা হোক নট ওয়েল উইশার, তৃতীয় কোনো ব্যক্তিকে ইনভলভ করাটা হচ্ছে দ্য ওয়ার্স্ট থিং, একদম ওয়ার্স্ট থিং। আচ্ছা, মেহেদী হাসান আছে। তোমার ভয়েসে প্রেমে পড়ে গিয়েছে। ও মাই গড, ও মাই গড। লিপি আছে জয়েন করে আমাদের সঙ্গে। জামিল আছে, দেন সুলতান আছে জয়েন করে। ইশতিয়াক আছে জয়েন করে। সোহাগ হাসান অভি আছে। আমার একজন স্পেশাল মানুষটি আমার উপর রাগ করেছে, অভিমান করেছে, তার অভিমান ভাঙাবো কিভাবে? সোহাগ হাসান অভি, সে আপনার উপর রাগটা কি কারণে করেছে, অভিমানটা কি কারণে করেছে এটা ফাইন্ড আউট করেন। যেই কারণটা আপনার উপর অভিমান করেছে সেই কারণটা বর্জন করুন নিজের জীবন থেকে। সেই জিনিসটা বারবার রিপিট না করা বেটার। আর কোনোদিনই রিপিট করবেন না, এন্ড ট্রাই টু ডু সামথিং গুড উইথ হার, ঠিক আছে? আপনার যে প্রিয় মানুষটি আছে টি, তার সঙ্গে ভালো কিছু, বেটার কিছু। অভিমানটা করছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সো ওই জিনিসটা কম্পেনসেট করার ট্রাই করেন উইথ আ ভেরি গুড থিং। তাহলে দেখবেন অভিমানটা চটজলদি ভেঙে গিয়েছে। মেয়ে মানুষের অভিমান একদম এরকম। মেয়ে মানুষ খুব বেশি মাত্রায় ভালোবাসতে পারে, মেয়ে মানুষ খুব বেশি মাত্রায় ঘৃণা করতে পারে, মেয়ে মানুষ খুব বেশি মাত্রায় অভিমান করতে পারে। সবকিছু অনেক বেশি 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 হয়, বুঝেছেন? এবং আপনি দেখবেন যে আপনার ছোট্ট একটা এফোর্ট অনেক বড় বড় ভুলকে কিন্তু মাফ করে দেয়। অনেক বড় বড় ভুল করে ফেলেছেন, কিন্তু ছোট্ট একটা এফোর্ট, এমন একটা জায়গায় এফোর্ট দিয়েছেন আপনি, সেই এফোর্টটা দেখে কিন্তু আপনার অনেক বড় বড় ভুল মাফ হয়ে যাবে। আচ্ছা, জুয়েল আছে জয়েন করে। হাদিউর রহমান আছে সিলেট থেকে। ইউসুফ আছে স্বপ্ন তাকে নিয়ে দেখি যে বাস্তবে রূপ দিতে পারবে। ইয়েস, ইটস আ গুড থিং। স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত যে বাস্তবে সেই স্বপ্নটি রূপ দিতে পারবে। বাট মাঝে মাঝে আমরা থাকে না যে বাস্তবে রূপ নিতে পারবে না, বাট তারপর আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে তো আসলে বাধা নেই। স্বপ্ন দেখতে কোনোদিন টাকাও লাগে না, এবং স্বপ্ন একটা জিনিস, যে জিনিসটা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায়। স্বপ্ন আসলে এরকম একটা জিনিস। বাদল আহমেদ আছে জয়েন করে। কবির আছে ভৈরব থেকে শুনছি। আব্দুল্লাহ আল মামুন আছে জয়েন করে। মুমিন আছে জয়েন করে। একটু এসএমএস প্যানেলে দেখতে চাচ্ছি কে কে জয়েন করে আছে ঢাকা এফএম এর এসএমএস প্যানেলে। এমডি আফজাল মীর আছে জয়েন করে। দেন আমাদের সঙ্গে আপি সালাম টিনু ঢাকা থেকে। এই দিন সেই দিন কোন দিন?
এই দিন সেই দিন, এটা তো ওই যে একটা গান ছিল না, এই দিন সেই দিন টা 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 টান টা টা টা। আচ্ছা হোয়াটএভার। রফিক ইসলাম আছে জয়েন করে আমাদের সঙ্গে। সজীব আছে, অবশ্যই ফেসবুক লাইভটা শেয়ার করতে হবে আপনার। ভালোবাসা বাংলাদেশের যে ফেসবুক লাইভটা হচ্ছে ঢাকা এফএম 90.4 এ, ঢাকা এফএম 90.4 এর আপনি পেজটা সার্চ করবেন, ফেসবুকে সার্চ অপশনে গিয়ে সেখানে গেলেই কিন্তু আপনি দেখবেন যে একটা ফেসবুক লাইভ হচ্ছে এবং কোনো শেয়ার আপনি কিন্তু করছেন না। নো, দিস ইজ নট রাইট। আপনার শেয়ার করতে হবে, ঠিক আছে? বিকজ আপনি এখন শেয়ার না করলে গুরু আমার লেগ পুল করবে। গুরু এসে আমাকে বলবে যে আপনারা আমাকে ভালোবাসেন না তাই শেয়ার করেন নাই, ঠিক আছে? রংপুর থেকে আলামিন সরকার আছে জয়েন করে, সোহেল রানা আছে, কাইয়ুম রেজা আছে, হেলাল আছে জয়েন করে, কক্সেস বাজার থেকে আছে জয়েন করে। অবাক ছেলে, আমার কমেন্ট কেন পড়ছো না? আপনার কমেন্ট পড়ে দিলাম। কি অবস্থা, কেমন আছেন আপনি? রহিম আছে, ইবনে ইউসুফ জাবির আছে জয়েন করে, ইব্রাহিম ইসলাম আছে ঢাকা থেকে দেখছি আপু, জসিমউদ্দিন আছে। এসএমএস লিখি কিন্তু পড়েন, বুঝি নাই কি বলেছেন। ফারিয়া মিম আছে, ফারিয়া, আরে আপনি না আমার মিতা, আপনি আমি মিতা। ওকে। তানভীর আছে জয়েন করে, আবির হাসান আছে, দেন আমাদের সঙ্গে ভুইয়া আছে, হোসেন ভুইয়া, বাবু আছে কুড়িগ্রাম থেকে। আপনি কোথা থেকে আছেন, কেমন আছেন, কি অবস্থায় আছেন, এই উইকেন্ড আপনার প্ল্যানটা কি, সবকিছু ঝটাপট করে আমাকে একটু জানাবেন। ঝটাপট করে জানানোর ওয়েটা হচ্ছে আপনার সেলফোনের টেক্সট অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন আপনার নাম, লোকেশন, কথাবার্তা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। অথবা দ্য ইজিয়েস্ট ওয়ে, একদম ইজি পিজি ওয়ে হচ্ছে আপনি আমাদের যে ফেসবুক আছে ঢাকা এফএম 90.4, এখানে যাবেন, গিয়ে ফার্স্ট অফ অল ঢাকা এফএম 90.4 এর পেজ একটা লাইক বাটন হিট করবেন, তাহলে ঢাকা এফএম এর সব আপডেট, ঢাকা এফএম এর সব আরজেদের আপডেট আপনি পেয়ে যাবেন, শো এর আপডেট গুলো পেয়ে যাবেন। এন্ড সেখানে দেখবেন সবার উপরে ভালোবাসা বাংলাদেশের লাইভ স্ট্রিমিংটি হচ্ছে। সেই ভালোবাসা বাংলাদেশের লাইভ স্ট্রিমিং এ আপনার মূল্যবান কমেন্টটি ড্রপ করবেন এবং নট জাস্ট দ্যাট, অবশ্যই ফেসবুক লাইভটা শেয়ার করতে হবে। মেহের জান আছে, আপু আপনার লাভ স্টোরিটা বলেন। এই যে আপনার সঙ্গে আমার একটা ভালোবাসা, অনেক মানে পুরো একটা 7 দিনের জার্নির পরে আপনার সঙ্গে আমার দেখা হয়। এটাই আসলে একটা অনেক বড় পাওয়া আমার জন্য। আমি খুব গ্রেটফুল টু ঢাকা এফএম, খুব গ্রেটফুল টু দ্য এন্টায়ার টিম অফ ভালোবাসা বাংলাদেশ, যে পুরো সপ্তাহ পরে একটা জায়গা, এটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা। এবং আই গেট সো হ্যাপি নো ম্যাটার হোয়াট, কি অবস্থায় আছি, কেমন আছি, কোথায় আছি জানি না, বাট যখনই আমি শোতে আছি আই গেট সো হ্যাপি, অনেক বেশি ওভারওয়েলমড হয়ে যায় আপনাদের এই ভালোবাসা দেখে। সো থ্যাংক ইউ সো মাচ, এটাই হচ্ছে আমার ভালোবাসা। গুরু কোথায়, অনেক মেসেজ চলে আসছে। আসসালামু আলাইকুম, সামিল বলেছে ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর শুনছি, আন্দালিব বলেছে কেন অনেকদিন পর শুনছেন, কেন এতদিন কোথায় ছিলেন? হাবিব ওয়াহিদের এই গানের মতো, এতদিন কোথায় ছিলে। রাজন আছে সিলেট থেকে, চাঁদপুর থেকে আছে আবির, সিরাজুল আছে লালমনিরহাট থেকে শুনছেন। ওকে। হাবিব ওয়াহিদের নাম নিতে নিতে আমাদের সঙ্গে হাবিব হাসান চলে এসেছে রংপুর থেকে। কবির আছে মাগুরা থেকে। আব্দুল্লাহ আল মামুন আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি, কেমন আছেন? মোহাম্মদ ইমরান আছে কাশিমপুর থেকে শুনছি, তোমাকে শুনতে অনেক ভালো লাগে। মেহেদি হাসান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ফেসবুক লাইভটা শেয়ার করেন, বিকজ গুরু আসার পর যাতে আমাকে লেগ পুল না করতে হয়, ঠিক আছে? এবং ইয়েস, যার জন্য আসলে পুরোটা সময় আপনারা অপেক্ষা করছিলেন। অনেক টেক্সট এন্ড কমেন্ট, গুরু চলে এসেছে। এখন গুরু যাতে আমাকে না বলতে পারে যে আপনারা আমাকে ভালোবাসেন না, এই জন্য জলদি করে ফেসবুক লাইভটা শেয়ার করে দেন। ইমরান খান আছে, ভালোবাসা শুধু আবেগ। একদম ভাই, সহমত। আপনি কি আমার সাথে ম্যাচিং করে আসছেন আজকে? চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটা রেখে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগে উচ্ছ্বসিত, চলো কারো কষ্টে হাজারি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ। চোখে চোখ রাখার জন্য প্রডিউসার জুয়েল সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রাত 2টার সময়। চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলে যান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি। চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ,
এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। সো ভালোবাসা বাংলাদেশের ক্যানভাস এখন অনেক বেশি পরিপূর্ণ। আমি অনেক বেশি খুশি এই কারণেই যে আমি প্রতিদিনই প্রায়শই বলি, আবারও বলতেছি যে ভালোবাসার বাংলাদেশের হোস্টিংটা ইটস বিন ইন ক্যাপেবল হ্যান্ড, যে কারণে আমার আসতে যদি একটু সময়ও লাগে তারপরে কি চমৎকারভাবে সেই জিনিসটাকে এগিয়ে নেয়। বাট আমার অনুরোধ যে প্লিজ বেশি বেশি করে আমাদের কাছে আসুন। অনেক মানুষকে আমি দেখতে চাই। আমার বয়সের ভারে কাছের দৃষ্টি কমে গেলেও দূরের দৃষ্টি কিন্তু এখনো সচল আছে, যে কারণে আমি সবসময় চোখ রাখি বড় ওই জায়ান্ট স্ক্রিনে, যেটা হয়তো আপনারা ক্যামেরার কারণে দেখতে পান না, বাট আমি দেখি যে সেখানে কত মানুষ চোখ রেখেছে। ইনফ্যাক্ট লাইভে যারা থাকেন, জোকারবার্গ খুব পাকনা, কিন্তু ও কিন্তু লাইভের ওই পিকচারাইজেশনটা করেছে একটা আই, মানে চোখের একটা কন্ট্রাক্ট দিয়ে। সেই চোখে আমি চোখ রেখে দেখার চেষ্টা করি যে কতজন এখন আমাদের সাথে কানেক্টেড আছে, এবং সবসময় আশা করি, সবসময় এইভাবে ভাবতে পছন্দ করি যে হাজারো মানুষ যেন আমাদের সাথে কানেক্টেড থাকে। প্রায়শই এই ঘটনাগুলো ঘটে। অনেক সময় হয়তো মাঝে সাঝে বিভিন্ন কাজে বিভিন্ন বাহানায় আপনারা দূরে থাকেন, কখনো হয়তো রিপন ভিডিওর কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকেন, কখনো হয়তো আইপল ভিডিও নিয়ে ব্যস্ত থাকেন, বাট সবকিছুকে দূরে ফেলে দিয়ে যদি আমাদের ভালোবাসার এই সাতকাহনের সাক্ষী হন, সেটা আমাদের জন্য দারুণ প্রাপ্তি হবে। কারণ আমাদের এমন একটি প্রোগ্রাম যেটা বহু বছর ধরে আমরা কন্টিনিউ করতেছি, ঢাকা FM 90.4 এর এই ক্যানভাসে, যেখানে আমরা শুধুই ভালো লাগার কথা বলি, শুধুই ভালোবাসার কথা বলি, ভালোবেসে একটা মানুষ কেমন থাকে সেই প্রসঙ্গগুলোকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। অর্থাৎ একটা সুস্থ বিনোদন দেয়া, এবং সেই সাথে সামাজিক এবং আহ, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনের বন্ধনগুলোকে কিভাবে সুদৃঢ় করা হয়, বা সবাইকে কাছে নিয়ে কিভাবে বড় করে ভালোবাসা যায়, সেই চেষ্টাগুলো আমাদের নিরন্তর থাকে। সেই কারণে প্লিজ আমাদের সাথে থাকুন, প্লিজ আমাদের সাথে ওই যে চোখটা আমি দেখবার চেষ্টা করি জায়ান্ট স্ক্রিনে, সেই চোখটাতে দিকে চোখ রাখুন। আমি সবসময় রুবরু হই চোখটার দিকে চোখ রেখে, এবং দেখবার চেষ্টা করি কতজন আমার সাথে এখন কানেক্টেড আছে। আমি বলছিলাম যে বয়সের ভারে মুহ্যমান এই বৃদ্ধ আদমি, যে কাছের দৃষ্টি নিয়ে প্রবলেম হলে দূরের দৃষ্টি নিয়ে কোনো সমস্যা নাই, যে কারণে আমি দেখতে পাই যে কতজন এখন পর্যন্ত কানেক্টেড আছে। এটা ইনক্রিজ করতেছে, এটা বাড়তেছে। দিস রিয়েলি রিয়েলি সো ওয়ার্দি। অ্যাকচুয়ালি এখন বাড়তেছে, এই যে বাড়তেছে। একটা টেক্সট আসছে, পড়েছে? এবং সেই সাথে আমি চিন্তা করতেছি যে বাড়ন্ত ব্যাপারটা চলতে থাকুক, এবং একদম স্ক্রিনে কমেন্ট আছে, জোয়ারের মতো করে ভালোবাসার এই এই গুরুকে একটা কমেন্ট করেছে, গুরু আজকে আমার মন খুব খারাপ, বিয়ের সব কেনাকাটা করেও বিয়েটা আজ পিছিয়ে গেল। কি নাম ওর? অথই জাহান মনি। মনীষ, কি বলবো বেটা, সব কেনাকাটা কমপ্লিট, সব বিয়ে পিছিয়ে কেনাকাটা গেছে। কমপ্লিট। আচ্ছা, বিয়ে পিছিয়ে গেছে বলেছো, বিয়ে তো আর ক্যান্সেল হয়ে যায়নি, কিন্তু এমনও বহু মানুষ আছে পৃথিবীতে যাদের হয়তো সবকিছু ঠিকঠাক, তারপরে হয়তো সুরে বাঁশি বাজে না, তারপরে হয়তো দুই হাত এক হয় না, তারপর তো মেহেদি দেওয়ার কথা ছিল, মেহেদি দেয় না, তারপর হয়তো অনেকেরই স্বপ্ন থাকে যে মেহেদির গন্ধটা ভালোবাসার সবচেয়ে প্রিয়তম মানুষটার হাতে কেমন গন্ধটা দেখায় সেটা একটু অনুভব করার, এবং সেই মেহেদি দেওয়ার পর কেমন দেখায় সেটি একটু দেখবার। সে হয়তো স্বপ্ন দেখে যে 2-3টা বালিশ না, একটা বালিশই থাকবে, যেখানে আমার মাথা থাকবে, আমার জানটুসের মাথা থাকবে আমার হাতের উপর, এভাবে রাত ভোর হয়ে যাবে। এরকম বহু স্বপ্ন তারা দেখে, যে কত ভালোবাসায়, কত মহব্বতে, কত টানের মাধ্যমে একটা প্রিয়তমাকে কাছে নিয়ে পুরো জীবনটাকে পার করে দেওয়া যায়। তারা স্বপ্ন এমনও দেখে জীবনের শেষ মুহূর্তে যেন সে আমার সাথে থাকে। জীবনের শেষ মুহূর্তে যখন মানুষ বলবে যে তো জীবন চলে যাচ্ছে, ওকে একটু শেষবারের মতো পানি দাও, সে পানিটাও যেন সে প্রিয়তমা মানুষটা এসে দেয়, তখন তার দিকে তাকিয়ে আলতো করে চোখে চোখে কথা হবে। হয়তো কথা বলার শক্তিও সে হারিয়ে ফেলেছে, চোখ আর মুখের অঙ্গভঙ্গিতে এসে তাকে বুঝিয়ে দেবে যে জান, তোমাকে ছেড়ে যেতে, তোকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, আর একটা দিন, আর একটা মুহূর্ত, আর একটা সময় যদি তোর সাথে থাকতে পারতাম, এর চাইতে ভালো লাগার আর কোনো কিছু হতে পারতো না। যে মানুষটির দিকে তাকিয়ে এই কথাগুলো বলছি, প্রত্যেকটা মুহূর্তে কথা বলছি, 3বার চোখ ব্লিঙ্ক করেছে, 2-3বার মুখের অঙ্গভঙ্গির চেঞ্জ আসছে, আর কিছু সময়ের মধ্যে আমি ঠিকই টের পাচ্ছি আর অন্তরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। কেন এরকম হচ্ছে সেইটি আমরা জানবার চেষ্টা করব। সো আর সময় নিচ্ছি না, অনেক ভালোবাসা, অনেক মহব্বতের সাথে স্বাগত জানাচ্ছি এমন একজন মানুষকে, যে আমাদের সাথে থাকার কারণে আমাদের এই ভালোবাসার বাংলাদেশের ক্যানভাস পরিপূর্ণ হয়। আমরা স্বাগত জানাচ্ছি আজকের হট সিটে যে বসেছে তাকে। জি, আমি আজকে আপনাদের মাঝে একটি গল্প শোনাবো, যেটা আমার জীবন থেকে নেওয়া।
সেটা আমার ভালোবাসার গল্প, যে ভালোবাসার জন্য আমার জীবনটা প্রায় থমকে গেছিল। তো আজকে আমি আপনাদের শোনাবো যে কিভাবে সেই খারাপ পরিস্থিতি থেকে আপনারা ব্যাক করবেন, একটা ভালো পরিস্থিতিতে আসবেন। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে রাজু আহমেদ। আমার বাসা উত্তরবঙ্গের যে কোনো একটা জেলাতে। তো বুঝতেই পারছেন আজকে আমি ভালোবাসার গল্প শোনাতে আসছি। শুরুটা হয়েছিল 2013 সালে। স্কুলে একসাথে পড়তাম। প্রথম দেখা হয়েছিল এলাকার মাঠে ফুটবল খেলতে গিয়ে। শুরুতেই চোখ গিয়েছিল তার চোখে, ফেরাতে পারেনি আর চোখ। মানে কি বলবো আর, প্রথম দেখাতেই আই কন্টাক্ট। সে বলে আমাকে ফুটবলের দিকে খেয়াল ছিল না, খেয়াল ওই মেয়ের দিকে। হ্যাঁ, এলাকায় সে নতুন আসছে, এই জন্যই আর কি হঠাৎ করে চোখ গেছিল তার উপর। হুম। তো সে তখন অনেক ছোট, আমিও ছোট। 2013 সালে। তোমার বয়স কত তখন? তখন আমার বয়স তুমি কত? এখনো ছোট। হ্যাঁ, তখন আমার বয়স ছিল 17, তার বয়সটা 14-15 এরকম। তো অনেক ছোট, খেলার মাঠের পাশে এসে দাঁড়াইছিল। কেউ কিছু বলতো না ছোট দেখে, 2-4 জন মিলে দাঁড়াইছিল। এলাকার আশেপাশে অনেক বাড়ি আছে এই জন্য। তো সেদিন আর খেলা হইলো না। কিছুক্ষণ খেলার পরে চলে আসলাম। এলাকার বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিলাম যে কে সে, নতুন এলাকায় আসছে অথচ জানলাম না। কারণ এলাকায় কেউ আসলে খবর তো আসে এলাকার ছেলে। তারপর জানতে পারলাম যে আমাদের এলাকারই সে, এলাকার মেয়ে, বাট সেখানে থাকে না, সে তার নানির বাসায় থাকে, পাশের এলাকা। পরে খোঁজ নিয়ে দেখলাম যে আসছে কিছুদিনের জন্য। তো তাকে দেখার পর মানে এমন একটা ফিলিংস হয়েছে যে তাকে আমাকে দেখতেই হবে প্রতিদিন। তাকে প্রতিদিন একবার করে দেখতে যাইতাম। এমনিতেই দেখা হইতো, বাট সেইভাবে না, কারণ ফার্স্ট টাইম সে হয়তো বুঝেইনি আমার তাকে ভালো লাগছে। তো এইভাবে প্রায় কয়েকদিনই দেখতে যাইতাম। এলাকার ছেলে, কেউ কিছু বলতো না। তার বাসাটা মানে সে যেখানে আসছে সেটা কিন্তু মানে অফ সাইড, যেখানে যাওয়া আসাই হয় না, প্রায় গ্রামের চিপা রাস্তা দিয়ে আর কি যাইতে হয়। তো সেইখানে যাইতাম, তারপরেও কেউ কিছু বলতো না। দিনে 8-10 বার যাওয়া হইতো, এলাকার ছেলে কিছুই বলতো না। তো এইভাবে কিছুদিন যাচ্ছিল। এরপরে সে হুট করেই চলে যায়, কোনো খবর পেলাম না, কবে চলে গেল, কেন চলে গেল। তারপর কখনো কথা হয়নি, শুধু দেখা। হ্যাঁ, ফার্স্ট টাইম শুধু দেখাই। তো এইভাবেই আস্তে আস্তে খবর নিলাম তার নানির বাসা কোথায়, কি করে সে, সব খবর নিলাম। খবর নেওয়ার পর জানতে পারি যে তার নানির বাসা আমার এলাকা থেকে 3 কিলো দূরে, বেশি দূর না। ও, যেটা সেখানেই আমার জন্য- গেছে। হ্যাঁ, সেইখানেই থাকে সে, তার নানির বাসায় থাকে, এইখানে সে আসে মাঝে মাঝে। তো 3 কিলো বেশি দূর ছিল না আমার জন্য, বাইসাইকেল ছিল। আর আমি প্রায় আমার প্রাইভেট স্কুল কলেজ বাজারের পাশে, আর তার নানির বাসাটাও বাজারের পাশেই। হুম। আমার বাসা হচ্ছে গ্রামে, এই জন্যই বাজার 3 কিলো দূরে। তো এমনিতেই তো স্কুলে যাইতেই হইতো, প্রাইভেটে যাইতেই হইতো। তো তাকে দেখার যে একটা ইচ্ছা, সেটা আর মানে কোনোভাবেই আমি পূরণ করতে পারছি না। তাকে আমার দেখতেই হবে, যেভাবেই হোক তাকে আমার দেখতেই হবে। তো এইভাবে কিছুদিন গেলাম না। তারপর হুট করেই ওদের ওই পাশে যাওয়া শুরু করলাম। ওদের বাসা হচ্ছে অফ সাইডেই, ছোট একটা রাস্তা, বাসার পাশে গার্লস স্কুল আছে। তো ওই স্কুলে পড়ে, আর আমি পড়ি হাই স্কুলে, সেটা বাজারের সাথে। তো এইভাবেই যাইতাম, যখন কোচিং এ যাইতাম ওই পাশ দিয়েই যাইতাম। মাঝে মাঝে দেখা হইতো, মাঝে মাঝে দেখা হইতো না। ফুটবল খেলতে গিয়ে ফুটবলের দিকে খেয়াল নাই, এমন একটা মেয়েকে এরপর দেখে আর আটকায় গেলে। হ্যাঁ, এরপর আর এমন ফুটবল কি দেখছিল সেদিন? হয়তো চোখে চোখ পড়ছে। চোখটা কি অনেক সুন্দর? হ্যাঁ, আমার কাছে এখনো সুন্দর। অনেক বেশি সুন্দর। হুম। ওর বর্ণনা একটু ছোট্ট করে দাও, কেমন দেখেছিল সেই সময়? সেই সময় ছোট বাচ্চা, মুখ 14-15 বছর বাচ্চাই ছিল, মানে গঠন এরকম বড় আসে নাই, ছোট বাচ্চার মতো বাচ্চাই আর কি। তো এরপর হচ্ছে দেখতে যাইতাম প্রতিদিনই, একবার করে দেখতেই হইতো। ওই নানির বাসার ওখানে যাইতে? হ্যাঁ, তার নানির বাসা এখানে যাইতাম 3 কিলোমিটার। কিভাবে দেখতে? বাসার ওই পাশ দিয়ে গেলেই দেখা হইতো, দেখতাম সে বাসায়, হয়তো প্রতিদিন দেখা হইতো না, কিন্তু মাঝে মাঝে বাসার বাইরেই বেশি থাকতো। বাচ্চা মেয়ে, কেউ কিছু বলবে না, ছোট বাচ্চা, মানে ওইরকম কেউ মাইন্ডেও নিত না যে আমি তাকে দেখতে যাব, সে বড় হয়েছে তাকে কেউ তোমাকে দেখতে দেখলে কি আসে। করতো?
আমাকে দেখলে হ্যাঁ মাঝে মাঝে তাকাই থাকতো। এটা সে বুঝতে পারছে যে তুমি তাকে দেখতে আমি আসো, জানি না সে বুঝতে পারছিল কিনা, কিন্তু সে তাকাইতো তোমার দিকে। হ্যাঁ। তো এই তাকানো থেকে আমি আরো দুর্বল হয়ে যেতাম, যে সে আমার দিকে তাকাইছে, মানে তার দিকে তাকাইলে আমি কেমন যেন দুর্বল হয়ে যেতাম, আমি সেটা এখনো বুঝাইতে পারবো না। তো মানে কি হইতো, কি নাম জানো তোমার বললে? রাজু। রাজু, কি হইতো? দুর্বলতা, মানে কিভাবে বলবো বুঝাবো আমি সেটা বুঝাইতে পারতেছি না। দুর্বলতা মানে মানে উইক লাগতো, মাথা ঘুরতো এরকম না? না, কোন মাথা দুর্বলতা? ঘুরতো না, তাকে মানে তার দেখলেই আমার কেমন যেন ভিতরে মানে কাঁপুনি শুরু হয়ে আমরা যেত। তো বুড়ো আদমিরা দুর্বলতা বলতে এটা বুঝি যে উইক লাগে, ঘুম ঘুম লাগে, এরকম না? না, ঘুম ঘুম না, মানে দুর্বলতা বলতে হার্ট কাঁপতো। হার্ট কাঁপতো? হ্যাঁ, হার্টবিট বেড়ে যেত? হ্যাঁ, হার্টবিট বেড়ে যাইতো। তো দেখা যেত আমি যে সাইকেল চালায় যাচ্ছি, আমি আর সামনের দিকে দেখতেছি না, আমি তার দিকেই ফিরে তাকাচ্ছি। তো এইভাবেই কিছুদিন যাচ্ছিল, প্রায় দেখতাম। ওদের ওই পাশে আবার একটা মাদ্রাসা ছিল, তো ওইখানে মাদ্রাসার মাঠ থেকে দেখা যেত অনেক দূর, তবুও আমি দেখতাম। সে দেখুক বা না দেখুক, আমি তো দেখতেছি সে কি করতেছে বা না আমার মতো করতেছে। তোমার তখনও দূরের দৃষ্টি খুব ভালো ছিল। হ্যাঁ, কারণ আমি তাকে দেখে আমার মানে যে একটা দুর্বলতা ছিল, আমি সেটা কাটাইতাম তাকে দেখে, যে সে কি করতেছে আমার ভালো লাগতো। সে আমাকে দেখুক বা না দেখুক, কিন্তু আমি তো তাকে দেখতেছি। হুম হুম। তো এইভাবেই গেল। আবার সে কিছুদিন পর, 2-3 মাস পর আবার আমাদের এই পাশে আসলো ঘুরতে। হুম। তো ঘুরতে আসার পর আমি তো এবার আর হাতছাড়া করব না। আমার এবার তাকে বলতেই হবে যে আমি তাকে মানে ভালো লাগে। ভালোবাসাটা তখনও আর কি ওইভাবে আমি বলতে আবার চাচ্ছি না। ফুটবল নিয়ে ঝাঁপায় পড়লে মাঠে? ফুটবল নিয়ে না, এবার হচ্ছে আমি প্রতিদিনই যাইতাম। আচ্ছা। প্রতিদিন যাইতাম, আমাদের ওই পাশে হচ্ছে জমি আছে, জমি দেখতে যাইতে হইতো। তো জমি দেখতে গেলেই ওরে দেখতাম। ও আবার বাইরেই থাকতো, বেশিরভাগ বাইরেই অঙ্গন যারা থাকতো। বেশি শেয়ার করতেছে তাদের সাথে যেন অবশ্যই তাদের কমেন্টটা নেওয়া হয়, অফ কোর্স। সেই চেষ্টা থাকবে। আর এই ফাঁকে 3-4টা কমেন্ট। ওকে, আর রাফি আছে জয়েন করে আমাদের সঙ্গে, আশিক দেওয়ান আছে, আজকে অনেক নতুন ভিউয়ার্স আছে আমাদের সঙ্গে। রায়হান আছে, আসসালামু আলাইকুম, সিলেট থেকে আছি, অপেক্ষায় ছিলাম এক সপ্তাহের। গুরু কেমন আছেন আপনি? ভালো আছে রায়হান। আচ্ছা, সাদমান রেজা আছে জয়েন করে আমাদের সঙ্গে, শামীম মিয়া আছে, দেন আশিক দেওয়ান বলেছে গুরু রাজশাহী থেকে আছি, অনেক ভালোবাসা আপনার জন্য। অনেক ভালোবাসা তোমাদের জন্য। শুধু রাজশাহী বললে কিন্তু সবাই আমার জন্য খবর নেবে। আম এবং লিচু সম্ভব হলে কিছু পাঠিয়ে দিও সেই ভালোবাসা মানুষদেরকে যারা অ্যাপ্রোচ করবে। রায়হান বলেছে একদিন যাব গুরু, আপনি কি একদিন ভালোবাসা বাংলাদেশে আসবেন এটা বলছেন? তাহলে অবশ্যই আপনাকে বলছি, আপনি আপনার সেলফোনের টেক্সট অপশন গিয়ে টাইপ করবেন GURU, দেন স্পেস আপনার নাম, লোকেশন, ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। বিপুল আছে জয়েন করে, গুরু কেমন আছেন? আপনাকে অনেকদিন পর দেখছি, খুব মিস করেছি। বিপুল, অনেক ভালোবাসা তোমার জন্য। প্লিজ আমাদের সাথে এভাবেই থাকো। আর সবাইকে রিকোয়েস্ট করি যে অনেক বেশি করে শেয়ার করো। যারা শেয়ার করছে তাদের নামগুলো এবং কমেন্টগুলো যেন অবশ্যই আমার সাথে শেয়ার করা হয়, কারণ এরা ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসকে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে। ওকে রাজু, তারপর? হ্যাঁ, তারপর এইভাবেই দেখা চলতো। আমি তার দেখার জন্য আমাদের বাসার পাশে আবার মসজিদ ছিল, সেখানে আমি দিনের পর দিন বসে থাকতাম। মানে আমার কাছে প্রায় ওরে আমার একবার দেখতে হবে, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। হ্যাঁ, আমাকে তার দেখতেই হবে। তো সে তখন এখানে এসে নতুন সাইকেল তার চালানো আগে একটু শিখতো। বলে রাখি, রাজুর গল্পটা কিন্তু আমি ছোট্ট করে জেনেছি হুম। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা সিনেমার চাইতে অনেক বেশি সিনেমেটিক, জি, একদম। অনেক। নাটকের চাইতে অনেক বেশি নাটকীয়। সো আমি চাই যে 740-45 আমার মন ভরবে না, অ্যাটলিস্ট 1000 যেন কনস্ট্যান্ট থাকে। সো শেয়ার করে বহু মানুষের কাছে পৌঁছে দাও। আমি পুরো স্টোরিটাকে আজকে কভার করতে চাই। রাজু, তারপর? হ্যাঁ, তারপর আমি মসজিদের পাশে বইসা থাকতাম। সে হচ্ছে সাইকেল চালানো শিখতো। এখানে এসে সাইকেল নিয়ে দিয়েছিল তার আব্বু, সে সাইকেল চালানো শিখতো। তো সাইকেল চালানো হলে সে দিনে একবার এই পাশে আসতোই। তো আমার কথা হচ্ছে সেই একবার যে আসবে, আমি যেন সেই একবার মিস না করে ফেলি। আমাকে বসে থাকতেই হবে। আমি খেয়ে দেয়ে বাসার পাশেই খাইতাম, শুধু খাওয়ার পরেই আমি সেইখানে যাই বসে থাকতাম। যে খাওয়ার মধ্যে যদি আবার সাইকেল নিয়ে চলে আসে তখন? হ্যাঁ, সেইটাই আমি বাইরে বসেই প্রায় খাওয়া দাওয়া করতাম, অথবা জানলা দিয়ে, কারণ আমার বাসা থেকে দেখাই যেত। কি ডেডিকেশন। আমার তাকে এভাবে দেখতেই হবে। যদি পড়তে রাজু, আজকে জজ ব্যাচটা রয়েছে। হ্যাঁ, যাই হোক, তো তাকে পড়া নিয়ে ব্যস্ত তুমি। হুম। ওকে, সে সাইকেল চালানো শিখছে। সে সাইকেল চালানো শিখতেছে, তো দেখা হইতো এইভাবে। একটু বড় কি হয়েছে মেয়েটি, না এরকম লক্ষ্মী মন্ত কচি কচি একটু মুখ? একটু এটা একটু 2-3 বড় মাসে তো আর কি আচ্ছা, ওইরকম না। তাই? তো এর মধ্যে তার চাচাতো বোন আছে কিছু, তাদেরকে আমি জানাইছি যে আমার তাকে ভালো লাগে। হুম হুম। তো তারা আবার বিষয়টা তারে জানাইছে। তো সে আবার তখন এরকম কিছু বুঝেও না, সে আর কি কিছুই বলে নাই। আমি আর ডিরেক্ট বলিনি তাকে, তাদের মধ্যেই জানাইছি। হুম। তো তার কাছে এরকম কিছু না, সে আসতো, প্রায় আসতো, কোনো সাইকেল নিয়ে ইম্পর্টেন্ট আসতো। কিছু মনে হয় না? হ্যাঁ, মানে কোনো একটা আঙ্কেল ভালোবাসে বা হ্যাঁ। পছন্দ করে, চকলেট আমিও দিবে তো হয়তো। তখন ছোটই ছিলাম, আমি তো আচ্ছা, বড় ছিলাম না। আচ্ছা। তো এইভাবেই দেখা দেখি চললো। তারপর আমি বললাম,
কয়েকবারই বললাম, সে রাজি হইলো না, মানে এরকম কিছু আর কি বলে নাই যে রাজি হয়েছে কি না, সেরকম কিছু বলে নাই। তো এরপর ও হচ্ছে ব্রাকে পড়তো, ব্রাক থেকে ইয়াতে উঠলো, গার্লস স্কুলে ভর্তি হইলো। তো গার্লস স্কুলে ভর্তি হওয়ার পর কোচিং এ তো ভর্তি হইতে হয়েছে। তো ও যেখানে ভর্তি হয়েছে আমিও আবার সেইখানেই ভর্তি হয়েছি। আমি অন্য একটা কোচিং এ পড়তাম, ওইটা আর একটু দূরে। তো ও দেখলাম পাশেরটাইতে পড়তেছে, তো ওইখানে গেলে আমি তাকে দেখতে পারবো। তো আমি ওটা বাদ দিয়ে ওর যে কোচিং এ পড়ে সেটাতেই ভর্তি হলাম। তো ভর্তি হইলাম, সকাল সকাল দেখা যাবে, প্রতিদিন সকালে ভোরে উঠে যাব, তাকে দেখতে পারবো, তাহলে আর এক্সট্রা আর কি যাইতে হচ্ছে না। তো এইভাবেই কোচিং এ গেলাম, সেও আসতো কোচিং এর প্রায়। রাজু, একটা ছোট্ট প্রশ্ন করি। হ্যাঁ বলেন। তুমিও ছোট ছেলে, ও ছোট ছেলে, বাট তুমি তো এর মধ্যে অনেক মেয়েকেই দেখেছো, নাকি জি। প্রথম মেয়ে দেখা এটা? না, এর আগে অনেক মেয়ে দেখছি। এই মেয়েটির মধ্যে আটকায় গেলে কেন? ওই যে বললাম, চোখের মায়া। মানে আসলে কিছু ব্যাপার মনে হয়েছিল ভিতর হ্যাঁ। থেকে। ওকে, তারপর কোচিং এ গেলে? কোচিং এ গেলাম। তো কোচিং এর আমি আবার আমার কয়েকজনরে জানাইছি যে আমার ওকে ভালো লাগে। তো কোচিং এর টিচাররা তো ওরকম হার্ড না। হুম। এর মধ্যে একটা টিচার ছিল অনেক আমাদের সাথে ফ্রি, তাকেও জানাইছি। তো তাকে জানানোর পর আমার নামের পিছনে একটা ট্যাগ পড়ে গেছিল তার নামটা। হুম। আর তারে ডাকতো স্যার, শুধু তারাই বলতো, মানে আর কাউরে বলতো না। কিন্তু আমারে যখন বলতো তখন সবার সামনেই বলতো, আর তারে শুধু একাই বলতো। সেই স্যারই তার কোচিং ক্লাস নিত। তো দেখা যাইতো কোচিং হচ্ছে আমাদের হাফ দেওয়াল, মানে অর্ধেক দেওয়াল, মানে দেখা যায় এক পাশে বসলে। তো আমি কোচিং এ ক্লাস করতে গেলে ওই স্যারের ক্লাসে প্রায় দাঁড়াইই থাকতাম, কারণ সে পাশের একটা ইয়াতে কোনা কোনা, তো এইভাবে দেখা যায়, দাঁড়াইলে দেখা যায়, সে সামনেই বসতো, দেখা যায় তাকে। তো আমি ওই স্যারের ক্লাস প্রায় দাঁড়াই করতাম সব সময়, তাকে দেখতে পাবো। সে সামনের ক্লাস, সে সামনের বেঞ্চে বসছে, তাকে আমি হাফ দেখতে পাবো। দেওয়াল, উপর থেকে হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে যে যাচ্ছে মেয়েটা তাকালে। কোথায় বসা। তো সামনে আমি এইটাই করতাম যে আমি তাকে দেখবো। তো এইভাবেই কোচিং এ ইয়া করলাম, যে কিছুদিন সময় গেল। তারপর আমি তার একদিন হঠাৎ করে বলেই বসলাম, সাইকেল নিয়ে পিছে পিছে গিয়ে বললাম যে ভালো লাগে। সে আর কি, সে আমাকে মানে এমন এই এতটুকু আওয়াজ ভালো লাগে? হ্যাঁ, তো এত তাড়াতাড়ি কিভাবে না না, ভালোবাসা নাম বলবো? টাম বা কোনো কিছু না, সাইকেলের নাম পাশে তো আমি তার কাছে, মানে আমি এলাকার, মানে আমার কোচিং এর সবার কাছে অ্যাপ্রোচটা তো- কি করছিলে? সাইকেল নিয়ে পাশে পাশে গেলে যে হ্যাঁ। বললে শুধু ভালো লাগে, হ্যাঁ, এতটুকুই? যে দুইটা শব্দ? প্রথম তো শুরু তো ওই করতে সাইড হবে, টকের মতো করে ভালো তার লাগে। সাথে তো আগে আমার কথা বলাটা শুরু করতে শুরু হবে, দিয়ে তাছাড়া তো সাইডে গিয়ে বললে ভালো লাগে। হ্যাঁ, তখন বললাম যে তোমার আমার ভালো লাগে, তো এই জন্য আমি তোমারে দেখি আর কি। হুম। তো সে আর কিছু বললো না, সে চলে গেল বাসায়। তাকালো না? না, সে দেখেও নাই। তো মানে সে আর কি এইভাবে আমরা নিতই না, মানে সিরিয়াসলি নিতই না, ভাবতো হয়তো কে না কে। হুম। তো এইভাবেই যাওয়ার পর প্রায় 6 মাস, হ্যাঁ 6 মাস কেটে গেল। আমি এর মধ্যে কয়েকবার, মানে আমার কোচিং এর কয়েকজনের দিয়েও বলাইছি, ফুল পাঠাইছি, এই যে কলম, আগে ছোট ছোট কলম ছিল, গিফটের কলম গুলা, এগুলো অনেকগুলা কিনছি, দিছি, সে নেয়নি। পরে আমার কাছে যখন ফেরত আসছে আমি সাথে সাথে ভেঙে ফেলছি, কারণ আমি যার জন্য নিচ্ছি সে নেয় নাই, তো ওগুলো দিয়ে আমি কি করব। কয়েকটা সিনিয়র আপু ছিল, সিনিয়র আপুরে দিয়েও বলাইছি যে ওরে আমার ভালো লাগে, একটু বলেন, বলতো না, মানে সে রাজি হইতো না, সে মানে তারে কোনো অ্যান্সার দিত না, সে এসে বলতো যে সে হ্যাঁ না কিছুই বলে নাই। তো এইভাবেই অনেক দিন গেল, দেখা দেখি বললাম, রাজি হইলো না, দেখতামই শুধু, আর কিছু করারও ছিল না যে আমি কি করব। তাকে গিয়ে মানে ডাইরেক্ট বলার সাহস হইতো না যে আমি তোমারে ভালোইবাসি, তুমি আমারে সবই কেন তো ভালোবাসছো বলছো। না, শুধু ভালো লাগা এইটুকু বলছি। তো 1 বছর পর সে আবার আসছে আমাদের এই পাশে, সে মাঝে মাঝে আর কি আমাদের এলাকায় ঘুরতে আসতো, তার বাবার এলাকা এটা, তো ঘুরতে আসতো। 1 বছর পর আমি আবার সাহস করে একদিন সাইকেল নিয়ে বললাম, মানে তার পিছে গিয়ে বললাম যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসবা কি না, যদি না করো তাইলে আমি এখনই কিন্তু সাইকেল থেকে লাফ মেরে পড়ে যাবো। সাইকেল থেকে লাফ দিয়ে পড়ে মানে সাইকেল আমি ছেড়ে দিব সাথে সাথে, সে না বলার সাথে সাথে আমি ছেড়ে দিব, সাইকেল ছেড়ে দেবে, একটু পড়লি তাতে কি হ্যাঁ। এমন কি সমস্যা? এরকম হইছে। আচ্ছা যাই, সে যখন না বলছে আমি সাইকেল ছেড়ে দিছি, ডিরেক্ট একটা পুকুর ছিল ছোট, ওইটাই বলি, জিজ্ঞেস করি তো, ও বললো যে না বললে সাইকেল ছেড়ে দেবো। হ্যাঁ আমি বলছি ও যে বলছে না। হ্যাঁ? সে ফার্স্ট টাইম বলছে না, না, মানে সাইকেলে ছেড়ে দিলি? সাইকেল ছেড়ে দিছি, পড়ে গেছে। কোথায় পড়লো? আমি ছোট একটা পুকুর, মানে বেশি গর্ত না, ছোট একটা পুকুরে গিয়ে পড়ছি। হুম। তো এটা দেখছে, সে পিছনে তাকায় দেখছে, কিন্তু ওরকম ভাবে সিরিয়াসলি নেয়, এলাকার সবাই কিন্তু তারে দেখলেই ভাবি আসতেছে, ভাবি আসতেছে, এটা চারিদিকে চাউর করে হ্যাঁ, ফেলছো তুমি। চারিদিকে সবাই জানে যে রাজুর এটা। ওর চাচাতো, হ্যাঁ ওর চাচাতো এ বোন, মেরা বান্দি হে। হ্যাঁ ये मेरा है। কবির সিং। তো ওর চাচাতো বোনরাও জানতো, ওর চাচাতো বোনরা আবার আমাকে দুলা ভাই বলতো। হুম? ইয়ার কি করে দুলা ভাই বলতো? তোদেরকে আচার চাটনি এসব খাওয়াতে হইতো না? না,
আচ্ছা, এমনি এরকম কোনো বলতো। ডিমান্ড করে নাই। আমাদের ভালো। বড়ই গাছ ছিল, সেইখানে আসতো ওখান বলে, দিয়েই হ্যাঁ, কাম চালাইতো। ওইখানেই কাম চালাই দিতাম। আর এলাকার তো এই জন্য আর কি হেল্প করতো, বাট সে তখনও রাজি না। তখন পর্যন্ত আমি কোনো হ্যাঁ বোধক ওই তো অ্যান্সার বললে পাইনি। যে না বললে সাইকেল ছেড়ে দেবো, ও ভাবছে যে বলছে যে না, তো সাইকেল ছেড়েও দিলে পানিতে পড়লে কোনো ইস্যু না। হ্যাঁ, তারপর তারপর এইভাবেই বললাম, ওদেরকে দিয়েও বললাম, রাজি হইলো না। তো এর মধ্যে হচ্ছে আবার আমি প্রায় হচ্ছে 1 বছর 2 মাস এরকম 2014 সালের পরেই কিভাবে যেন তার মামার নাম্বার ম্যানেজ করছি, যেটাও আর কি ইউজ করে, মানে তার Okay. চাচাতো বোনদের কাছ থেকে। তো ইউজ করে আমি প্রায় ফোন দিতাম, ফোন না বেশি দিতাম না, এসএমএস করতাম। হুম। আমি কিন্তু এসএমএস-এই বেশি কথা বলছি। হুম। আমার রিলেশনের বয়সে আমি বেশিরভাগ এসএমএস-এই কথা বলছি। হুম। তো এসএমএস করতাম, ভালো ভালো এসএমএস করতাম, রিপ্লাই পাইতাম না। ভালো ভালো বলতে চাঁদ দেয় আলো আকাশ, হ্যাঁ, এরকম এরকম টাইপের। ছন্দ ছন্দ, টাইপের ছন্দ। এসএমএস করতাম। সূর্য দেয় তাপ। তো কোনো রিপ্লাই পাইতাম না। আর কবে ম্যানেজ হবে তোমার বাপ? এটা খুব মজা। তারপর তো রিপ্লাই পাইতাম না, এইভাবে কয়েকদিন গেল। তুই আমার তারপরে পরীক্ষা নিয়ে বসছিস, আমিও চিন্তা করলাম কেমনে মিলাবো। ওকে। এসএমএসই করতাম, হুম। কল দেওয়ার আর সাহস হইতো না। ওর মামা যদি ধরে ফেলে ওর সমস্যা হইতে পারে, True. কিছু বলতে পারে ওরে। 1000 কেন হয় না? আমি যে চোখে চোখ রাখতেছি, 743 মোস্ট প্রবাবলি 1000 হোক, প্লিজ শেয়ার করো বহু মানুষের কাছে, যাতে 1000 কনস্ট্যান্ট থাকে। দারুণ দারুণ একটি গল্প, সবার জানার জন্য হলেও, মজা পাওয়ার জন্য হলেও এই গল্পটা শোনা প্রয়োজন। ওকে, তারপর তারপর কয়েকদিন এসএমএস করার পর হঠাৎ একদিন এসএমএস এর রিপ্লাই আসছে, কে আপনি? হুম। তো কে আপনি যখন আসছে, আমি তো আমার তো অন্যরকম একটা ফিল কাজ করছে যে এসএমএস তোর মামা জীবনেও দিবে না, কে আপনি, নিশ্চয়ই সেই দিছে। সেই তো এইভাবে কথা হইলো যে আমি তো আপনার পরিচিত, মানে তোমার পরিচিত অনেক, তোমারে দেখি অনেক, তোমারে ভালো লাগে, বাট বলার সাহস হয় না। পরে তাও বলে যে কে আপনি, মানে আমাকে চিনে না। কে আপনি? হ্যাঁ, তো কে আপনি, এভাবে কথা হইলো। পরে আমি আস্তে আস্তে পরিচয় দিলাম যে আমি সেই, যে তোমারে দেখার জন্য পাগল, তোমার পিছে পিছে এতদিন ঘুরলাম। পরে এইভাবে ভালো ভালো এসএমএস পাঠাইতাম, ও মাঝে মাঝে রিপ্লাই দিত আর কি এসএমএস এর। তো এইভাবেই ও হঠাৎ মেয়ে করে, বুঝছে তো যে হ্যাঁ, রাজুই মেসেজ আমি। করতেছে। আচ্ছা। তো এরপরে হঠাৎ মাঝে মাঝে একটু একটু কথা হইতো। সেই 7 দিন পরে বলে শিডিউল দিত যে আমি কল না দেওয়া পর্যন্ত আপনি কল দিবেন না, কখনোই না, কারণ মামা জানলে ঝামেলা হইতে খবর পারে। আছে। তো মেসেজেই বেশি কথা হইতো, ওই 7 দিন পরে কথা হইতো আর কি কলে। তো আমার সেই 7 দিন ওয়েট করতে হইতো তার সাথে কথা বলার জন্য। এভাবে অনেক দিন চলার পর তখন প্রায় রেগুলারই কথা হইতো। এভাবে কথা হইতে হইতে হুট করে আমাদের মধ্যে কি যেন একটা ঝামেলা হইছিল। কথা কাটাকাটির মধ্যে আর কি, রিলেশনটা তখনো শুরু হয়নি। হুম। কথা কাটাকাটির মধ্যে আমাদের আর কি, রিলেশনে যাও রাজু, রাত ভোর হয়ে যাবে। হ্যাঁ, রিলেশনে যাওয়ার আগেই আমাদের মধ্যে আর কি কথা বন্ধ হয়ে গেল। তো কথা বন্ধ হয়ে গেল, আমিও পরে আর কেমন যেন আর কি একটা ফিল করছে যে এর পিছনে এত ঘুরলাম, কোনো কাজ হলো না, সে আমাকে পাত্তাও দিল না। তারপরেও কেমনে আমি তারে আর ডিস্টার্ব করি। সো ওর সাথে আর সময় দেওয়া ঠিক হবে না, হ্যাঁ, বরং পাশের গ্রামের করিমনকে সময় দিই। না, পাশের গ্রামের মেয়ে কোনো সময় না, দেয়নি। মোট কথা ওর ব্যাপারে আগ্রহ হ্যাঁ। আছে। তো এরপর হচ্ছে অনেকদিন যোগাযোগ হলো না, প্রায় 6 মাসের মতো আর কোনো কথাই নেই। এমনিতেই দেখা হইতো, মাঝে মাঝে দেখা কিন্তু হইতো। 6 মাস আর কোনো কমিউনিকেশন নাই। না, কথা নাই, কিন্তু দেখা হইতো, কোচিং এক জায়গায় কিন্তু ওই করতাম। আগ্রহ নিয়ে দেখাটাও নাই। হ্যাঁ, মানে আগ্রহ নিয়ে আর দেখাটাও নেই। পরে হুট করেই দেখলাম যে অনেকদিন থেকে দেখা হয় না তখন। তো হুট করে একদিন বাজারে আসছে সে, আমিও আমার ভাইয়ার দোকানে গেছি রিচার্জ করতে। তো ওর আম্মু আবার ঢাকা থেকে যা টাকা পাঠাইতো ওই ভাইয়ার দোকানেই থেকেই নিত। তো হুট করে একদিন দেখছি, তখন তো অনেকদিন পর দেখছি, অনেক বড় লাগছে। আমি বললাম ফাইনালি বড় হলো মেয়ে। হ্যাঁ, মানে এর তো দেখছিলাম অনেক ছোট ছিল, ছোট। হঠাৎ করে কিভাবে এত বড় হয়ে গেল। তো ও মেয়েরা আমার, কিভাবে হঠাৎ করে বড় হয়? হ্যাঁ, এরকমই চোখের আচ্ছা। পলকে। আচ্ছা। তো সে আমারে দেখছে, দেখার পরে এইবার কিন্তু সেই আমার সাথে কন্টাক্ট করছে। সে আমার মানে কোচিং থেকে তার বান্ধবীর দিয়ে আমার এক বন্ধুর কাছ থেকে নাম্বার নিছে। বহু কষ্ট করে নাম্বার কালেক্ট হ্যাঁ, করতে। নাম্বার কালেক্ট করছে। তো সেই কালেক্ট করাটাই যে আমার জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে এটা তো আমি বুঝতে পারিনি। হুম। তো সে নাম্বার কালেক্ট করছে, নাম্বার কালেক্ট করে আবার সেই কথা হইলো, আবার দেখা শুরু হয়ে গেল। ফোন দিল, হুম। দেখি বলতেছে
পরে বলতেছে দেখা করবে একদিন। তো আমাদের পাশে একটা ব্রিজ আছে, সেইখানে একদিন দেখা করবে। এই তুমি রাজু, দেখা হওয়ার পর থেকে পাগল ছেলে মেয়েটির জন্য এতটুকু পাত্তা দেয়নি, আবার সেই মেয়েটি 6 মাস গ্যাপ দেওয়ার পরে ও নিজে থেকে তোমার নাম্বার কালেক্ট করে তোমার সাথে দেখা করার জন্য ফোন দিচ্ছে, তাই তো? হ্যাঁ, তারপর তোরা মেয়েরা তোদেরকে হ্যান্ডেল করার জন্য ঘুড়ি উড়ানোটা জরুরি, এই কাছে না এই দূরে পাঠিয়ে দাও। কতটুকু ঢিল দিব কতটুকু টাইট দিব এটা বোঝা দিস ইজ লাগে। সো ইম্পর্টেন্ট। হ্যাঁ। কি কথা তো, ইউ আর দ্য বেস্ট। তো দেখলাম দূরত্ব বাড়ানোর পরে আমাদের ভালোবাসাটা আর কি, মানে এখন ভালোবাসা নামক একটা সম্পর্কে আসছি আমরা। আসতেছে এই গ্যাপটার জন্য। হ্যাঁ, এটা কি গ্যাপটার বুঝে জন্য। দিয়েছিল নাকি না বুঝে? সেটা না বুঝে মানে একটা কিন্তু হুট কাম করে, হয়েছে হ্যাঁ, এটাতে। কাজ হয়ে গেছে। হুম। তো দেখা গেল যে আমরা একটা সম্পর্কের মধ্যে গেলাম, সম্পর্ক গেছি আর কি, ভালোভাবেই গেছি। তো এইভাবেই তখন আমাদের রাত ভর শুধু এসএমএস এই কথা কিভাবে হতো। গেলে প্রথম দিনে গল্পটা শুনে অনেকক্ষণ ধরে দুধ জাল দিচ্ছ। হ্যাঁ, শর্টটা তো একা একা সে খাবার দেখা করতে বলছে, হুম। দেখা করলাম। তো সে তখন বলতেছে যে আপনি তো আমার আগে অনেক আমার পিছুই ঘুরতেন, এখন ঘুরেন না ভালোবাসতেন, কেন? হ্যাঁ, এখনো কি সেই মনে সেই ভালোবাসাটা আছে? আমি বললাম হ্যাঁ, থাকবে না কেন, তোমার দেখলে আমি এখনো দুর্বল হয়ে যাই। আমার সেটা আছে, কিন্তু তুমি বিরক্ত হও দেখে আমি আর কি সেরকম তোমার আর ডিস্টার্ব করিনি। তো এইভাবেই কিন্তু আমরা স্টার্টিং পয়েন্টে চলে গেছি। দিয়ে ফিনিশিং পয়েন্টে প্রেম ভালোবাসা কিভাবে শুরু হলো? হ্যাঁ, তো এইভাবেই হচ্ছে আমাদের রাতভর কথা হইতো, আমরা মেসেজে কথা বলতাম, আমার প্রায় দিনে। ভালোবাসার ব্যাপারটা কোথায় হলো, কনফার্ম করলো কখন? ওই যে ব্রিজে পারে কি বললো? বললো যে আপনি কি আমাকে এখনো ভালোবাসেন সেটা কিনা? তো তুমি বললে যে আমি হ্যাঁ। বাসি, কিন্তু তুমি বিরক্ত হও দেখে আমি দূরে সরিয়ে হ্যাঁ, রাখি। সেটাই তো। দিয়ে সে মেয়েটি বললো কি যে বললো? এখন কি সুযোগ আছে, মানে এখনো কি আপনি আমাকে আগের মতো তুমি ভালোবাসেন বললা কিনা? হ্যাঁ, তখন সে কি বললো? সে বলছে ঠিক আছে আমরা কথা বলবো, কিন্তু ওইভাবে না, বেশি না। বেশি না, কিন্তু ভালোবাসা শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এত কাহিনীর পরে ফাইনালি যখন ভালোবাসার অ্যাপ্রোচটা তুমি অ্যাকনলেজমেন্টটা ওর কাছ থেকে পেলে, ফিল কেমন ছিল সেদিন? সেরকম ফিল কিভাবে বুঝাবো আমি? বুঝাও না যারে একটু, মানে কি যারে করলা? আমি এত মানে যারে দেখার জন্য আমি পাগল ছিলাম, সে সাইকেল নিয়ে যখন- গেছিলে সেদিনও ব্রিজে? হ্যাঁ, সাইকেল সাইকেল কি আবেগে ফেলে দিলে কোথাও বেরম? না, সেদিন আবেগে ফেলি নাই, তবে সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম। হয়ে কি করছিলা? খুশি হয়ে কি করবো, তার জন্য তো দুঃখ হয়ে সাইকেল ফেলেই দিছিলাম। তো আর এখন খুশি হয়ে কি করলে? খুশি হয়ে তেমন কিছু করিনি, কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম যে আমাদের রিলেশনটা আর কি হচ্ছে। ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো মানে কিভাবে বুঝাবো আমার ভিতরে যে কেমন ফিল হয়েছে, যে আমি ফাইনালি আমি যা চাইছি তা পাইতেছি। আমার একটা ইচ্ছা ছিল তারে আমি দেখবো, এখন আমি দেখতে পারতেছি, সে জানতেছে যে আমি তারে ভালোবাসি। মানে সবকিছু ভালো লাগতেছে, পাশের বাড়ির গাছটাও ভালো লাগতেছে, সব মানে তখন সবকিছুই ভালো লাগতেছে। আচ্ছা, তারপর তো এইভাবে রিলেশনে গেলাম, এসএমএস এ কথা হইতো, আমাদের প্রায় দিনে আমার প্রায় 1000 এসএমএস চলে যায়। কে? এরে বাবা, হ্যাঁ, কারণ আমরা 1000 কারণ কি করো এইটাও আমরা এসএমএস এই করতাম, মানে কোথায় গেছি কি করতেছে পার ডে 1000 এসএমএস? হ্যাঁ, প্রচুর এসএমএস। টেলকো কোম্পানি তো এইভাবে বড় লোক হয়ে মানে গেল। সারা দিন তোমরা ওটা নিয়ে তখন কিন্তু হচ্ছে 200 এসএমএস ছিল গ্রামীণ ফোনে, 4 টাকা 87 পয়সা। আমি এখন জব করি না, যাই হোক কোন একটা কোম্পানিতে ছিল। হ্যাঁ, তো মানে এইটাতেই মানে ফিল আর কি, সারা দিন এটা নিয়ে। সারাদিন আমি তার সাথেই আছি, কথা বলতেছি আমি তার সাথে, আমি তার সাথেই আছি। ওকে, 1000 টেক্সট পার ডে। হ্যাঁ, মানে সে কি করতেছে, মানে সব তথ্য নেওয়া লাগবে। সব তথ্য। কলে আর কথা হয় না, কারণ কলে তার বাসার অনেকেই থাকে। ফরহাদ আহমেদ বলেছে এরাই তো প্রেমিক পাগল। আর দু একটা, আর তার চাইতে বড় কথা আমি বলেছি, যারা শেয়ার করতেছে তাদের অ্যাকনলেজমেন্ট যেন অবশ্যই জানানো হয়। প্লিজ শেয়ার করো, এখনো 1000 ছুঁইতে পারেনি। যেই চোখের দিকে আমি তাকিয়ে থাকি, লাইভের পিকচার, প্লিজ আসো তোমরা আমাদের সাথে, দারুণ রোমান্টিক একটা স্টোরির মধ্যে আছে। আচ্ছা, জামাল হোসাইন বলছে গুরু আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনি সবসময় সত্যি কথা বলেন। আচ্ছা, ওনার একটা স্টোরি আছে। জামাল হোসাইন সব থেকে বেটার হয় আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 018419040904। এখানে গিয়ে আপনি আপনার স্টোরিটা ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার স্টোরিটা পেয়ে যাবো। জামাল, আমি যাদেরকে এমনি প্রোগ্রামের স্বার্থে বলি তা তো বলি, বাট আসলেই সত্য, যারা আমাকে বড় ভাইয়ের দরজা দেয় তাদেরকে আমি সত্যিকার অর্থে, সেই ছেলে বা মেয়ে যেই হোক, তাদেরকে আমি সেভাবে আগলে রাখি যেভাবে মুরগি তার বাচ্চাদেরকে আগলে রাখে। সো এই সম্পর্কটা আমি ডেডিকেটেডলি ফলো করি। জামাল মোহাম্মদ নাইম আছে জয়েন করে, আমরা হোস্টেলে থাকি কিন্তু রেগুলার আমরা রেডিওতে ভালোবাসার গল্প শুনি। নাইম অনেক ভালোবাসা, রেসিডেন্সিয়ালে পড়তাম আমি, দীর্ঘ জীবন কাটছে আমার এই হোস্টেলে। বন্ধু বান্ধবরা একসাথে থেকে যদি এই জিনিসগুলো শেয়ার করা হয় তাহলে এটা একটা দারুণ স্মৃতি। পরবর্তী জীবনে যখন তোমাদের ইউনিয়ন হবে তখন বলবে যে আমাদের সময়ের বড় একটি সময় ভালোবাসার বাংলাদেশ কাটতো।
এবং সামিউল ইসলাম অঙ্গনকে মিস করছে, যদিও আমি আপনার পাশে আছি, তারপরও মিস করে যাচ্ছে। অঙ্গনকে আমি জানি যে ওর গ্রেসফুল প্রেজেন্স এবং ওর ইনস্ট্যান্ট ডেলিভারি, এবং যখন কথা বলি ওর প্রেজেন্স অফ মাইন্ড, স্পেশালি যেটাকে খুব কঠিন বাংলায় প্রত্যুৎপন্নমতিত্ব বলা হয়, উপস্থিত বুদ্ধি খুবই মারাত্মক। সো এখনকার ছেলেদের শুধুই লুক দেখলে হয় না, শুধুই তার অন্য রকমের এডুকেশন কোয়ালিফাই দেখলে হয় না, ওরা একটা হোল প্যাকেজ চাই। সেখানে অফকোর্স অঙ্গন তেমনই একজন। বেড়ে গেল বিয়ার মার্কেটের দাম। অঙ্গনকে পছন্দ করার যৌক্তিক কারণ আছে। নওয়াজ শরীফ already আছে। দেখ নওয়াজ বহুদিন বাঁচবি, একসাথে আমি দুজন আর বলে অঙ্গন ফেললাম। একসাথে তোর কথা বলছি। নওয়াজ আমাদের প্রোগ্রামের একজন ব্র্যান্ড অ্যাম্বাসিডার বলা যায়, ওকে আমরা লিসনার্স বা ভিউয়ার্স বলবো না, বরং ব্র্যান্ড অ্যাম্বাসিডার, একদম। যে সবসময় যত্ন করে আমাদেরকে বিভিন্ন রকমের কমিউনিকেশন করে। আহ, ধুর এসএমএস বাদ দেন, এমন একটা কথা কেউ একজন লিখেছে, ওরা আপনার কাছে আসছিলাম, এখন রাস্তায় এখন অ্যাক্সিডেন্ট করছে, এমন একটা কথা লিখছে ওহো। রাজশাহীর কিং। এটা কেন লিখছে যাই হোক, এটাকে আবার ট্যাগ করে আমাকে পাঠিয়েছে নওয়াজ। নওয়াজ সবসময় সতর্ক দৃষ্টি রাখে, যে কারণে এই জিনিসটা পাঠিয়েছে। সবার জন্য শুভকামনা, আর সতর্ক থাকো। আমার কাছে থাকার মানে, আমার কাছে আসার মানে, আমি যেহেতু ভালোবাসার দীক্ষা নিয়ে, ভালোবাসার কথা নিয়ে চেষ্টা করি, তোমাদের কোনো খারাপ কিছু হোক সেটা কখনোই আমার কাম্যের মধ্যে থাকে না। অসম্ভব সেন্সিটিভ এবং ইমোশনাল ফেলো আমি, আমাকে দারুণ কষ্ট দেয় এই জিনিসগুলো। নিজেদের প্রশ্নে সতর্ক থাকো। যাই রাজুর কাছে। হ্যাঁ, তারপরে এসএমএস এ কথা হইতো, এভাবে চললো অনেকদিন। মাঝে Okay. মাঝে দেখা হইতো কোচিং এ যাওয়ার সময়। এই দেখা ওই পর্যন্ত ব্রিজ? এর কথাই। ওই বীজ থেকেই শুরু হয়েছে হুম। কিন্তু। তো এইভাবেই চলছিল অনেকদিন, ভালোই চলতেছিল কথাবার্তা দেখা। তো হুট করেই সে আর কি বলা শুরু করলো যে সে তখন 8 এ, মানে কয়েক বছর আর কি চলে গেছে এইভাবে দেখা শোনাতে। কত বছর? 3 বছর 8 এর পরীক্ষা তোমার দেওয়ার এই পর। মাঠে যে ফুটবল খেলা, সেখান থেকে শুরু করলে ক বছর? সেইখান থেকে 3 বছর এরকম। 3 বছর। হ্যাঁ। সো ফাইনালি 3 বছরের সম্পর্ক হয়েছে, এবং এর মধ্যে কি কথা শুরু হলো? তোমার মানে ক্লাস সে- 8 এসে। হ্যাঁ, সে হুট করেই মাঝে মাঝেই বলতো যে তাকে নাকি দেখতে আসে, আচ্ছা, বিয়ের প্রসঙ্গ। বিয়ের প্রসঙ্গ। তো ভালোই চলার মধ্যে যদি এরকম একটা কথা আসে, তখন তো কেমন লাগে হুম। যে তারে দেখতে আসে। মানে সে মাঝে মাঝেই বলতো যে আজকে দেখতে আসছে, আমার তো বিয়ে দিয়ে দিবে এরকম কিছুই বলতো। তো বলার পর হুট করে একদিন বলতেছে চলো আমরা পালায়ে যাই। তাই? মানে সে বলতেছে যে আমাকে যদি পাইতে চাও তাহলে পালায়ে যেতে হবে। তোরা মেয়েরা কিন্তু অনেক সাহসী, সবাই বলে ভীতু, অনেক সাহসী। যদি প্রেক্ষিত তৈরি হয়ে যায়, ফার্স্ট লিড কিন্তু মেয়েরাই নেয়। ওকে রাজু, তারপর? তো সে বলতেছে যে চলো পালায়ে যাই। আমি বলতেছি আমি এখনো কিছু করি না, আমি তোমারে তুমি তো পালাই নিয়ে, ভড়কায় গেছো। হ্যাঁ, যে আমি কিছু করি না এখনো, আমি তোমাকে পালাই নিয়ে কই রাখবো? তোমার তো একটা সেফটি আছে, আমি তোমাকে সেটা দিতে পারবো কি না? তোমারে নিয়ে গেলাম তাহলে তো হচ্ছে না। তো সে এইভাবেই বলতেছে যে আমারে পাইতে চাইলে পালাই যাইতে হবে, কারণ আমাদের ফ্যামিলি এটা মানবে না কখনোই। আর তার ফ্যামিলি না মানার কারণ হচ্ছে মানে তার এলাকায়, আমার এলাকায় কিন্তু তার বাবার বাসা। হুম হুম। তো তার আম্মুর সাথে সেটা আর কি ছাড়াছাড়ি হয়ে গেছে, সে কিন্তু তার নানির বাসায় থাকে। ওকে, সেপারেটেড ফ্যামিলি। হ্যাঁ, তো আমাদের এলাকায় তার তোমার যে ভালোবাসা মানুষ, তার বাবা মা সেপারেটেড, রাইট? হুম, এখন সে মা তো ঢাকায় থাকেন, হ্যাঁ, চাকরি তিনি করেন তার নাকি? নানির বাসায় থাকে। নানির বাসায় থাকে। সো ওরা হচ্ছে ব্রোকেন ফ্যামিলি বা সেপারেটেড বাবা মা। হ্যাঁ, তারপর? তো কথা হচ্ছে তারা এই এলাকায় তাদের মেয়ে বিয়ে দিবে না, সে আর কি বলতেছে। হুম। এখন তার ফ্যামিলি তখন কি বলছে সেটা তো আমি জানি না। ওকে, তো সে বলতো যে এইখানে মেয়ে বিয়ে দিবে না, তো আমাকে তোমাদের বাইরে। এলাকায় কি তার বাপের বাসা? হ্যাঁ, ও আচ্ছা, যেহেতু একবার ওর তার মা আসছে বিয়ে সে। করার পরে ওদের আলাদা ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ, সো এই এলাকার মানুষই ভালো না, সেজন্য এই এলাকায় বিয়ে দিতে দিবে চাচ্ছে না। না। হ্যাঁ। আচ্ছা, তারপর? তো আমি তো এটা শোনার পর পুরা কি বলবো আর ভেঙে পড়ছি, যে যারে ভালোবাসলাম, যার জন্য এত কিছু করলাম, যারে না দেখলে আমার কিছু ভালো লাগে না, তো সে যদি অন্য কারো হয়ে যায়, আই মিন বিয়ে যদি হয়ে যায় তার অন্য কারোর সাথে, তো আমি এটা কিভাবে মেনে নিব? মানে এটা ভাবলেই কেমন যেন আমার কাছে অন্যরকম একটা ফিল হইতো, যে আমি যারে ভালোবাসলাম সে অন্য তোমরা তো কারো অনেক কিভাবে ক্লোজ হয়েছে। ছিলে না, প্রায় দেখা হতো, হ্যাঁ, সারা দিন তোমরা ফোনে থাকতে। গভীর একটা সম্পর্কে চলে গভীর। গেছিলাম রাজু কি। ভাই, তোর দাঁত দেখে আমার একটা ফিল তৈরি হয়ে গেছে। সরি, অন্য খারাপ ফিল না, না। আমি স্কেলিং করে তোর দাঁত সাদা করতে পারিনি, বলতেছে যে নাকি জন্মগতভাবে দাঁত আমার এরকম। তোর ঝকঝকে দাঁত। কয়বার দাঁত ব্রাশ করিস 2 বার। দিনে? 2 বার। হুম। আর এনামেল মনে হয় অনেক বেশি, যে কারণে অনেক ফর্সা টাইপের দাঁত। বিড়ি সিগারেট খাস না তোর ঠোঁট দেখে মনে না। হচ্ছে। আর মিষ্টি চেহারা। কি স্টেজ দিছিস নি ব্রিজের এই কোনাটাতে? সেটা না,
এখন পর্যন্ত আসে নাই সেটা। ওই সিনেমা হলের ব্যালকনিতে বসে? সেটা এখন পর্যন্ত আসে নাই, তবে আসবে। সরি, তারপর হ্যাঁ। তারপর তো এইভাবেই সে বা ও বলতেছিল, দিতে চাইছে কিনা তোর ঠোঁট দেখে বা ওর দাঁত দেখে ফিল আসতে পারে। সেইটা এক সময় আসছে, কিন্তু এখন পর্যন্ত আসেনি। আচ্ছা, তারপর? তো সে বলতো যে তাহলে কিন্তু আমার পাবা না, সে আর কথা বলতো না, মানে কেমন যেন, যদি পালায় না যাও। হ্যাঁ। তো সে আমাকে ইগনোর করতো, মানে তার কথা হচ্ছে তাকে পাইতে হলে তার সাথে পালায় যাইতেই হবে, নইলে সে ইগনোর করতো। তো ইগনোর করতো, তার সাথে আমার যেখানে সারাদিন কথা হচ্ছে সেখানে যদি আমি তার সাথে কথা না বলি, আমি তো পাগল হয়ে যাবো পুরো। তখন পালানোর প্ল্যান? হ্যাঁ, তখন তো আমার আর কাছে কোনো অপশনই নাই। তোর কাছে শুধু একটা সাইকেল আছে, আর কি আছে? হ্যাঁ, সেই সাইকেলই তো সবকিছু। তাই নাকি? হ্যাঁ। কত? তো পালায় যাওয়ার প্ল্যান, আমি তো রাজি হচ্ছিলাম না, কারণ আমার কাছে তার সেফটিটা ছিল আগে। কিন্তু তাকে মিস করতে হচ্ছে, তাকে পাওয়া যাচ্ছে না, সে তাকে তোমার আমার সাথে লাগবে। কমিউনিকেশন করতেছে না, যেহেতু তুমি পালিয়ে যাচ্ছ না, তাই বিয়ে হয়ে যাবে যে কোনো সময়। তখন তোমাকে বাধ্য হয়ে তাকে নিয়ে কিভাবে পালানো যায় সেই প্ল্যানটা করতে হচ্ছে। ওকে রাজু, তারপর? তো দেখতেছি যে আমার তার সাথে কথা হচ্ছে না, আমি তো থাকতে পারতেছি ওকে, না। সেটা শুনছি আমরা। তো এখন পালায় যেতে হবে। তো একদিন প্ল্যান করলাম, প্ল্যান না, পালায় যাওয়ার আগের দিন, যে আমি কালকে এরকম হবে, তুমি রেডি থাইকো। থাকলো? তো রেডি থাকার পরে আমি বাসা থেকে ব্যাগের মধ্যে, তুমি কোন ক্লাসে তখন রাজু? আমি তখন হচ্ছে ইয়াতে, ইন্টার ফার্স্ট ইয়ার? হ্যাঁ। মানে কি সায়েন্স না আর্টস না কমার্স? আর্টস। সেখানে হয়তো কোনো একটা ইতিহাসের সন মনে করার কথা, কিন্তু তুমি প্ল্যান করতেছো মেয়েটার নিয়ে কেমনে পালানো যায়। আর মেয়েটার তখন কোন ক্লাসে? মেয়েটা তখন 9 এ। মার্চে কম। আচ্ছা, পালানোর প্ল্যান চলছে। তো পালানোর প্ল্যান চলছে, পরে আমি পালানোর কথা, আমি তো পালাইতে, মানে পালানোর জন্য যে ব্যাগের মধ্যে আমি কাপড় চোপড় ভরছি, তো এই কাপড় চোপড় ব্যাগ একটু ফোলা, এই জন্য আমার বাসার লোক টের পাইছে। তো টের পাইছে যে এইটা টের পাইনি যে আমি মেয়ে নিয়ে পালাবো, যাকে ভালোবাসি তাকে নিয়ে পালাবো, এটা টের পাইনি। ভাবতেই পারবে না তারা। হ্যাঁ, কারণ বুঝতেই পারেনি। তো কথা হচ্ছে আমি পালানো তো আর তাহলে হলো না, তারা বুঝতে পারলো। তো এরপর আমি ব্যাগের মধ্যে কোনো বাড়ি চুরি করে কোনো টাকা পয়সা ঢোকাওনি? আচ্ছা, আসো তাড়াতাড়ি আসো। তো আমি তার সাথে আবার কন্টাক্ট করলাম যে আমি তো তোমার এখন নিয়ে যাইতে পারতেছি না, আমি একা যাই, তারপরে যে কোনো একটা ঢাকা গিয়ে ব্যবস্থা করি, তারপর তোমাকে নিয়ে যাবো। একটা পালাতে গেলে ঢাকাতেই পালাতে হবে কেন, এটা কারণ? কারণ ঢাকাতে চাকরি আছে, যে কোনো একটা কিছু করতে পারবো। কারণ সবাই তো জানে ঢাকা মানেই টাকা, এটাই সবাই ভাবে। এই মনে করার কারণে 2,20,00,000 লোক ঢাকা শহরে। তারপর? তো আমি যে কোনো একভাবে বাসা থেকে লাইফে ফার্স্ট 5,000 টাকা চুরি করি। চুরি? হ্যাঁ, আমার বাসায় মা রাখছিল টাকাটা। কত কষ্টের হিসেব করা টাকা। ওখান থেকে 5,000 টাকা। আমার কিন্তু বাবা নাই, আমার বাবা মারা গেছে প্রায় 10-11 বছর হয়ে যাচ্ছে। তো বাসা থেকে আমি টাকা ভাই বোন নিছি। তোমরা? কয় ভাই বোন? আমরা হচ্ছে 2 ভাই 1 বোন, বোনটা বড়। বাবা মারা গেছেন 10-11 বছর আগে? হ্যাঁ। আচ্ছা, মাকে বহু কষ্ট করে সবকিছু ম্যানেজ করতে হয়। হ্যাঁ। সেই টাকা 5,000 চুরি করে 5,000 টাকা চুরি করছি। 5,000 টাকা চুরি করে আমি ঢাকায় চলে আসি। 5,000 টাকা নিয়ে আসার পর ঢাকায় আমি একটা, এখানে ঢাকার আসার একটা মেইন কারণ হচ্ছে আমি পেপারে দেখছিলাম যে চাকরি সুপারভাইজার 20,000 টাকা এরকম কিছু একটা পোস্ট দেখছিলাম। তো এটা দেখে আমি তার সাথে কন্টাক্ট করছিলাম। তো কন্টাক্ট করার পর চলে আসছি ঢাকায়। আসার পর গুলিস্তানে এখানে আমি তার সাথে মানে যার সাথে কন্টাক্ট করে আসছি সেখানে দেখা করি। তো আমাকে যে চাকরি দেওয়ার কথা ছিল সেটা দেয়নি, আমাকে দিয়েছে হচ্ছে সিকিউরিটি গার্ডের চাকরি। বলছে যে এটা কিছুদিন করো, তারপর তোমাকে সুপারভাইজার পোস্টে দেওয়া হবে। ওকে, তারপর? তো এইভাবে আমি তো আসলাম, সিকিউরিটি গার্ডে যখন চাকরি দিল, আমি তো চাইছি অন্য কিছু, এইখানে করলে তো আমি তাকে নিয়ে আসতেই পারবো না, জীবনেও তাকে নিয়ে আসতে পারবো না, কারণ আমার স্যালারি আমি পাবো কিনা। স্যালারিতে প্রথম দিন যে এখানে গেছি চাকরিতে, উনি এক বৃদ্ধ লোক ছিল, উনি বলছে এখানে টাকা ঠিক মতো দেয় না। তো এটা একটা আমার কাছে কেমন যেন শঙ্কা লাগলো যে আমি কি তাকে নিয়ে আসতে পারবো কিনা। তো আমি যে বাসা থেকে পালাই আসছি, আমি তো অনেক আদরের ছিলাম। তো পালাই আসার পর আমার দুলাভাই, আমার বোনের স্বামী, সে আমার সাথে দেখা করতে যাচ্ছে, বলছে যে তুমি যেখানেই থাকো তুমি থাকো, কিন্তু তোমার আমরা আনবো না, তুমি যে বাসা থেকে টাকা নিয়ে আসলা, তুমি আমার সাথে একবার দেখা করতা, তুমি আসবা, আমারে বলবা না একবার? তো দেখা করার জন্য আমারে একটা জায়গায় যাইতে বললো। তো গেলাম, সেইখানে যাওয়ার পর তো উনি আবার ওইখানে আমার দেখা, আমি তো ভাবছি যে আমার নিয়ে যাবে না, জাস্ট দেখা করবে। তো দেখা করার পর উনি আমারে নিয়ে আসলো। উনার 5,000 টাকা যে দিছি একদিন হয়েছে, 5,000 টাকা পুরাই আর দেয়নি তারা ফেরত। তো বলছে টাকা টুকা লাগবে না, তুমি চলে যাও।
এখানে তোমার নিয়ে কোথায় কি করে তার কোনো নিশ্চয়তা আছে, তুমি ঢাকা চিনো না। তো আমার বাসায় নিয়ে আসলো, বাসায় মানে আমার গাজীপুর নিয়ে আসলো, গাজীপুর থেকে পরে 2 দিন পরে বাসায় পাঠাই দিছে। তো সে তো এটা শোনার পর আরো রাগ, আমি গেলাম যে প্ল্যান করে সেটা তো হচ্ছে না, আমি ও তাকে নিয়ে সে যেতে, ক্ষুব্ধ, হ্যাঁ মানে সে তাকে ক্ষুব্ধ, পালাতেই হবে, তাকে পালাতেই হবে, মানে কঠিন অবস্থা আর কি। তো সে তো মানে এটা পালানোই লাগবে, হ্যাঁ আমি তুই ধরা পালাম না, খাইলি কেন, আমি মানে ব্যাপারটা এরকম। তা আমি পালাইতে পারলাম না তাকে নিয়ে। তো নেক্সট আবার যে প্ল্যানটা হলো, তার মানে তার কথা হচ্ছে তাকে নিয়ে পালাইতে হবে, তাকে বাইরে পালাতেই হবে, পালানোটাই ব্যাপারে। হ্যাঁ পালাবি কোথায়? তো এইভাবে কিছুদিন যাওয়ার পর তার হচ্ছে পরীক্ষা, এসএসসি পরীক্ষার সামনে, হুম, তার এসএসসি পরীক্ষার সামনে আবার সে প্ল্যান করলো তাকে নিয়ে পালাইতে হবে। পরীক্ষাটা কোনো ইস্যু না, না, পালাতেই হবে। হ্যাঁ এখন এখন রাজুর প্রবলেম হচ্ছে পালাবি কোথায়। হ্যাঁ তো এবার আবার প্ল্যান করলাম, এবার কিন্তু দুইজনে মিলেই হুম, প্ল্যান করলাম যে পালাবো। এবার পালাইছিলাম দুইজনেই। তো আমার যে সাইকেলটা ছিল সেটা বিক্রি করছি আমি, দিয়ে 4800 টাকা। আর ওইবার তো পালাতে পারলা না, এবার সাইকেল বিক্রি হ্যাঁ, করলে এবার সাইকেল বিক্রি করে সেই রাতেই দুইজনে মিলেই পালাইছি। কিভাবে? ওকে ডাক দিলে কিভাবে? সেই ম্যানেজ করছে, সে বলছে মানে তার নানি যখন নামাজ পড়ে মাগরিবের সময়, হুম। তো তখন সে নামাজ পড়তে যখন বসবে সে তখন বের হবে, হুম। তার নানির ফোন নিয়ে সে চলে আসছিল। দিয়ে তুমি কোথায় ছিল? বাড়ির বাইরে? বাজারে, হ্যাঁ বাজারের এই পাশে। আসলে এসে তো কিসে আমি উঠলে? সেই দিনেই সাইকেল তখনই বিক্রি করে টাকা নিছি, যা দিছে 5000 টাকা বলছিল, পরে 3800 টাকা মনে হয় দিছে। হুম। সেইটা নিয়ে, কারণ আমার পালাইতে হবে, পালাতে যা হয় হবে, তাই। পালানোটা ইম্পর্টেন্ট। তো আর আমার কাছে 2000 টাকা ছিল, সে বলছিল সেও টাকা নিবে কিছু। যাই হোক, তবে মেয়ে হ্যাঁ, চলে আসলো, এবার কিসে উঠলা তো তুমি? এরপর আমরা হচ্ছে ভয়টাই লাগতেছিল না? ভয় তো লাগতেছিলই, লাগতেছিল। কিন্তু সে পাশে আছে যাকে আমি চাইছি, তো হুম। ভয়টা কিছু মনে হইতো না। তো আমাদের পাশে আবার অটো ভ্যান আছে, অটো ভ্যান করে আমাদের পাশে কিছু দূর একটা বাজারে গেলাম। হুম। তো বাজারে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরেই দেখা গেল আমরা ধরা পড়ে গেলাম। কিভাবে? ধরা পড়ে গেলাম আমরা পুলিশের কাছে। পুলিশ? হ্যাঁ, আমরা পুলিশের কাছে ধরা পড়ে গেলাম। তো পুলিশ কিভাবে বলতেছে, মানে শুনি একটু। সেটা মানে ওদেরকে মানে কেউ কোনো তথ্য দিয়েছে নাকি? হ্যাঁ। পুলিশ তোমাদেরকে দেখে ভাবছে যে আন্ডা বাচ্চা কই যায়? না সেটা না, তারা তথ্য পাইছে, এটা কিন্তু পূর্ব পরিকল্পনা ছিল যে আমরা পালাবো, কোন রুট দিয়ে যাব। তাছাড়া তো একটা মানুষ আরেকটাকে ধরতে পারে না। কি বলো রাজু? হ্যাঁ, এটা পূর্ব পরিকল্পনা ছিল। তো এইভাবেই আমাদের সাথে সাথে নিয়ে যাওয়া হলো এক থানায়, পাশের থানায়, মানে অন্য এলাকা ছিল সেই থানায়। তো এখানে পুলিশ যখন আমাদের, তোমার কি অবস্থা তখন? পুলিশ যখন বলছে দাঁড়াও ভ্যান বা এরকম? আমার তখন অবস্থা খারাপ ছিল না, কারণ আমি যারে ভালোবাসি সে আমার পাশে আছে। সে যদি বলে যে না আমরা নিজের তারপর ইচ্ছায় থানাতে নিয়ে গেলা? হ্যাঁ, তো থানাতে নিয়ে গেল, যে থানায় নিয়ে গেল সেইখানে জিজ্ঞাসাবাদ করা হলো যে সে তোমাকে জোর করে নিয়ে আসছে কি না। না, সে আমরা দুজনকে ভালোবাসার জন্য আমরা আসছি। মেয়ে তাই বললো? হ্যাঁ, তো আমরা রাত থানায় থাকলাম, সে Very good. আলাদা ইয়াতে, আমি আলাদা ইয়াতে। সেই প্রথম কিন্তু আমি হাজতে ছিলাম রাত, জীবনের প্রথম যে আমি কোনো খারাপ কাজেই যাইতাম না, সে আমি হাজতে। তো হাজত থেকে আমি সকাল হওয়ার পর আমাদের থানায় ট্রান্সফার করলো। সেই থানায় তো মামলা করা হবে না, আমাদের থানায় ট্রান্সফার করলো। ওই থানাতে মেয়ে বললো যে আমরা তো পালাইনি, আমরা দুজনকে হ্যাঁ, ভালোবেসে যেই থানায় আছি। ছিল প্রথমে সেইখানে। তারপর তো ট্রান্সফার করলো, এই থানায় নাকি আগেই মামলা করা হয়েছে, যেই থানায় আমাদের নিয়ে আসছে আমাদের থানায়। এখানে মামলা করা হয়েছে, মেয়ের মামা মামলা করে গেছে। তো আনার পর এইখানে কিছুক্ষণ রাখার পর আমার তখন আর কি কোনো ভয় নেই, কারণ মেয়ে যখন বলছে যে আমরা দুজনে তুমি তো নিজেই দেখছো যে মেয়ে বলছে যে আমরা দুজনকে ভালোবেসে ওই পালাইছি। থানায়, যখন ওই থানায় ছিলাম। এবার গ্রামের থানাতে আসলে তারপর? হ্যাঁ, গ্রামের থানাতে আসলাম। তোমার একটা ভরসা কাজ করতেছে, কারণ আমি শুনছি হাজতে ওরা বলছে যে মেয়ে যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবে না, বের হয়ে যায়। তো আমাদের থানায় আসার পর যখন তার ফ্যামিলি থেকে লোক আসার পর আমার ফ্যামিলি থেকে তো আমার আম্মু গেছে, আমার বোন ছিল, বোনও বাবাও গেছে, নাই, মা গেছে। তো মা তো পুরো অস্থির, পাগল হয়ে গেছে। আমি এলাকার মধ্যে একটা ভালো ছেলে ছিলাম, কেউ আমার নামে কিছু বলতে পারতো না, সে আমি হাজতে আজকে। তো যাওয়ার পর তারা আমাকে জানাইতেছে যে মেয়ে তো চেঞ্জ হয়ে গেছে, এখন তোর কি হবে? চেঞ্জ মানে মেয়ে নাকি বলতেছে যে আমি জোর করে নিয়ে গেছি তাকে, আমি তাকে অপহরণ করছি। মানে আমি যে ভালোবাসি একজন মানে প্রেমিক থেকে আমি হয়ে গেলাম অপহরণকারী। তো এটা আমার তো বিশ্বাস হচ্ছিল না, আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। তো সে দেখতাম আমি হাজতে যাই, আমার তো হাজত লাগানো সামনেই, সে বারবার এই রুমে যাইতো, ওই রুমে যাইতো, থানার এই রুমে যাইতো, তার মা আসছে, তার মামার আসছে, তো বিশ্বাস হইতো না। সে তখন কিন্তু আমার দিকে আবার ইগনোর করতো, আমার দিকে তো সেইভাবে তাকাইতো না। তো আমি কিছু একটা বুঝতে পারছিলাম যে হ্যাঁ তাহলে হয়তো কিছু চেঞ্জ হয়েছে, হয়তো বা তার মা কিছু বলছে তাকে, এই জন্য সে এরকম চেঞ্জ হয়েছে। তো এরপর যখন থানার এসআই আমাদেরকে জবানবন্দির জন্য সেই থানায় নিল, আমার সামনে আমি তো গেলাম,
তারেও সামনে আনলো। তো সামনে আনার পর তারে বলতেছে যে বলো কি করছে, সে তোমার কি জোর করে নিয়ে গেছে না তুমি নিজ ইচ্ছায় গেছো? তো আমি তো তার কথা শোনার জন্যই অধীর আগ্রহে আছি যে সে কি বলে। সামনাসামনি দেখতেছো এটা? হ্যাঁ, সে আমার সামনেই, সে আমার দিকে কিন্তু তাকাচ্ছে না, ওকে। সে নিজ দিকে তাকায় বলতেছে যে আমি তাকে চিনি না, সে আমাকে জোর করে নিয়ে গেছে। তো কিভাবে নিয়ে গেছে, আমি হচ্ছে কোচিং পরে বাসায় যাচ্ছিলাম, সিএনজি এনে মুখ চেপে নিয়ে গেছে। আরে বলো কি? হ্যাঁ, মুখ চেপে ধরে নিয়ে গেছে। তো তারা তো বুঝতেছে না, তার এলাকার মানে তার ফ্যামিলি তো বুঝতেছে যে মেয়ে নিজ ইচ্ছায় গেছে। তো আমি তো বুঝাইতে পারতেছি না যে আমরা নিজ ইচ্ছায় গেছি, আমি তাকে জোর করে নিয়ে যাইনি, আমরা একে অপরকে ভালোবাসি। তো এটা যখন সে বলছে, তো আমার তো জিজ্ঞেসে যে কি এটা কি নাকি। আমি যখন ওর মুখে এই কথাটা শুনছি যে আমি ওকে জোর করে নিয়ে গেছি, ও আমাকে চিনে না। Whereas এই মেয়ে তো আগের থানাতে বলছে যে হ্যাঁ, আমরা এই একসাথে মেয়ে গেছি। আগের থানাতে বলছে যে আমরা একসাথে গেছি, কিন্তু আর এইখানে এই মেয়ে আসার পর সবসময় তোকে ইনসিস্ট করছে পালিয়ে যাওয়ার জন্য। পালিয়ে যাওয়ার জন্য যে আর চলো এই আমরা মেয়ে পালাই যাই। এই থানাতে এসে বলছে যে যে না, একে আমি চিনি না, চিনি না। আমাকে অপহরণ করে জোর করে মুখ জোর চেপে করে। ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তারপর তো এটা শোনার পর আমার আর কিছু বলার ছিল না, কারণ আমি বললে হয়তো আমার কথা কোনো কাজ দাম হতো না। হবে না। তো ও যে স্টেটমেন্টটা দিচ্ছে আমি সেইটা দেখার পর সেইখানে সিগনেচার করে চলে আসি। মানে আমার আর কিছু বলার ছিল না, আমার সামনে সে যখন এটা বললো আমি আর কি বলবো তাকে, কি করলা? আমার কিছু বলার ছিল না। আমি স্টেটমেন্টে সিগনেচার করে, স্টেটমেন্ট পেপারে কিন্তু সিগনেচার করতে হয়, তো সেটা সিগনেচার করে চলে আসলাম। আমাকে হাজতে নিয়ে আসা হলো। তো 11টার দিক আমাদের হচ্ছে ইয়াতে নিয়ে গেল, কোর্টে কোর্টে নিয়ে গেল, ওরেও নিয়ে গেছে। এরপর আমাদের আর দেখা হয় নাই, মানে আমাদের আবার ওইখানে একটা ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি নেওয়ার কথা ছিল, সেটা ওর একারই নিচ্ছে, আমাকে আর নেয়নি। তো কোর্টে থাকার পর অন্ধকার একটা জগৎ, পুরা অন্ধকার জগতে আমি চলে গেলাম। হাজতের একটা গন্ধ রুমে আমাকে নিয়ে যাওয়া হলো। তো সেইখানে থাকার পর সন্ধ্যায় অনেক আসামিদের সাথে আমাকে নিয়ে যাওয়া হলো আমাদের জেলা হাজতে, মানে কারাগারে। আমার নতুন একটা জীবন শুরু হয়ে গেল। সেখানে আমি একটা লেখা দেখছিলাম যে দেখাবো না, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। সেই কথাটা আমার এখনো মনে পড়ে। তো দেওয়ালে দেওয়ালে সেই লেখাটা দেখতাম। সেইখানে গিয়ে আমাদের আবার ফাইলে বসতে হইতো, মানে তিনজন তিনজন করে বসতে হইতো, ওইখানকার নিয়ম। তো এইভাবে বসার পর আমাদের এইভাবে নতুন একটা জীবন শুরু হইলো। সেইখানে গিয়ে দেখলাম যে আমার মতো শুধু আমি একা না, আমার মতো এরকম অনেক ছেলে আছে যারা ভালোবাসার জন্য শুধুমাত্র জেল খাটতেছে, কারণ তাদের ভালোবাসার মানুষটা তাদের সাথে বেইমানি করছে। এভাবেই কিন্তু অনেক অনেক আছে, এখন পর্যন্ত অনেক মানুষ আছে জেলখানায়। সময়গুলো কেমন কাটতো রাজু? সময় প্রথমে তো অনেক খারাপ লাগতো, মা দেখতে যাইতো, কান্না করতো, আমি তো নিজেরে কিভাবে বোঝাবো, আমার আর তুমি তো কিছু বলার। ভালো ছেলে ছিলে আমি এলাকাতে। ভালো ছেলে ছিলাম এলাকার মধ্যে, এখন আমার নাম কেমন হইলো, আর সেটা বড় কথা না, সেটা হচ্ছে আমার ফ্যামিলি। তোমার বাবা নাই, হ্যাঁ, তোমার আমার কত বড় মাকে দায়িত্ব ফ্যামিলির প্রশ্নে। সবকিছু আমাকে টানাটানি করতে, মানে আমার মা আর আপুকে টানাটানি করতে হইলো। তো তারা দেখতে যাইতো, কান্না করতো, আমার আর ভালো লাগতো না। পরে আর এই এইভাবে মেয়েটার প্রতি বা কি ফিল আসতো জেলখানাতে মেয়েটার কথা বসে? মনে পড়তো, যে ভাবতাম। ব্রিজে যখন প্রথম ভালোবাসার স্বীকৃতি পাইছে সেই হ্যাঁ। ভালো লাগা, আর এই গাদ্দারির কারণে এই কষ্ট, সেটা কেমন লাগে? আমি সেটাই মিলাইতে পারতাম না যে কেন সে এমন হইলো। সে তো এমন ছিল না, যে আমার চোখের দিকে তাকাইলে আমি সবকিছু ভুলে যাইতাম, আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। So, জেলখানাতে কারাবাস করতেছো আর এই হ্যাঁ, কষ্ট। কারাবাস করতেছি। আমি আবার অনেক জায়গায় লাইব্রেরিতে যাইতাম, সেখানে অনেক জায়গায় আমি আমার নাম আর তার নাম, তখন ছোট মানে অন্যরকম একটা, আমি আমার নাম আর তার নাম প্লাস দিয়ে লিখে রেখে আসছি, অনেক বই, ওই অনেকগুলো সময়ও বই। হ্যাঁ, কারণ আমি তাকে তখনও ভালোবাসতাম। এত বড় গাদ্দারির পর আমি মেনে নিতে পারতেছিলাম না যে সে এটা করতে পারে। তো মনকে বুঝ দিছো কিভাবে? আমি বুঝতে দিতে পারি নাই, তো আমি তাকে, মানে মনে হইতো যে কেন যেন এরকম হচ্ছে। তারপরও তুমি প্লাস সে এসব লিখতা? হ্যাঁ, মানুষকে গল্প শুনাইতাম যে সে অনেক ভালো ছিল, তারাও তাদের গল্প শুনাইতো যে হয়তো বা ফ্যামিলির কারণে এরকম হয়েছে এরকম। তো আমাদের আবার সবাই আর কি করতো, মানে আদরই করতো, কারণ আমরা তো অন্য কোনো অপরাধ করিনি, ভালোবাসার কারণে। কারণ সবাই জানতো, যারা জেলখানায় ছিল তারা জানতো যে আসলে এই কারণগুলা অনেক অহরহ ঘটতেছে। তো এইভাবে কয়েকজনের সাথে গেল অনেক দিন, যাওয়ার পর প্রায় 2 মাস, হ্যাঁ 59 দিন পর আমার জামিন হইলো। জেল খাটতেছো 59 দিন? হ্যাঁ, অনেক। আমার হচ্ছে একটা সাধারণ ছেলে, মা খুব বোন, স্বাভাবিক একটা ছেলে, কোন জগৎ থেকে কই চলে গেছে। কত রকমের অপরাধীদের সাথে সময় কাটাইছি। তো সেইখানে গিয়ে নামাজ মানে পড়তাম। দাগে আসামি হয়ে গেছে। হ্যাঁ, একদম ভালোবাসার অপরাধে আমি আসামি হয়ে গেছিলাম। তো নামাজ পড়তাম, তারপর আস্তে আস্তে একটা ভালো পজিশন, মানে আজান দিতাম, মুয়াজ্জিনের দায়িত্ব নিছিলাম। তারপর কিছুদিন পর হচ্ছে লাইব্রেরির যে টিচার, সেটার দায়িত্ব নিছিলাম।
লাইব্রেরি টিচার, হ্যাঁ। কারণ তুমি তো ভালো ছেলে, স্বাভাবিকভাবে ওইদিকে তুমি তো যাবেই। হ্যাঁ, তো দেখা যেত তুমি মুয়াজ্জিন ছিলে মসজিদের। হ্যাঁ আমি আজান দিতাম। বাহ। আমাকে দায়িত্ব দিছিল যে তুমি আজান দিবা, মানে যেই মুয়াজ্জিন ছিল সে তার জামিন হয়ে চলে গেছে, তো সেই দায়িত্বটা আমি নামাজ পড়তাম, কারণ আমাকে তোমাকে দেখে এটা মনে হয়েছে বিধায় দিছে। সেই দায়িত্বটা আমাকে দিছিল। তো এইভাবে 59 দিন পর জামিন হলো, আমাকে নিয়ে আসলো মা আর আপু, রাত আমাকে ছাড়লো মনে হয় রাত কত বড় 11। অন্যায় করছো তোমার মা এবং বোনের সাথে। অনেক বড়, তোমার যেটা বাবা নাই। যেটা Okay, ঋণ আমি তারপর? কখনোই শোধ করতে পারবো না। তারপর তো মা আর আপু আমাকে নিয়ে আসলো, বুঝাইলো যে দেখ যা হইছে হইছে, আর এইসবের মধ্যে কখনোই যাইস না। ঠিক আছে, বুঝলাম যে আর এইসবে যাওয়া যাবে না। তো জেলখানা থেকে আসার পরে সবাই, গ্রামের সবাই কেমন যেন আর চোখে দেখতো, যে ভালোবাসার জন্য মানে সব দোষ কিন্তু মেয়েরই দিত। আমার সামনে মেয়েরে বলতো এই মেয়ে ভালো না, কিন্তু তোমাকে আবার ভালো চোখে দেখতেও না। হ্যাঁ কারণ আর চোখে একটা ঘটনা ঘটছে, জেল খাটা আসা হ্যাঁ, মানুষ। আমাকে তো ডিরেক্টলি বলতে পারতো না। তো এইভাবে 6 মাস চলে গেল, তার সাথে আমার কোনো কন্টাক্ট নাই, কিচ্ছু নাই। আমি আমার মতো, হঠাৎ বাজারে গেলাম একদিন, তো বাজারে যাওয়ার পর দেখা হলো তার সাথে। আমি মানে আবার দূর থেকে দেখা? দেখছি, দেখা মানে বাজার তো পাশে, তার হুম। আম্মুর সাথে আসতো। তো আমার ভাইয়ার দোকান ছিল, আমি দোকানে গিয়ে মাঝে মাঝে বসতাম। ওদের আবার ওইখানে বাজারে সবাই চিনে, বাজারের পাশে তো বাসা, ওর মামাদেরও দোকান আছে। তো হঠাৎ একদিন দেখা হলো, সে আমাকে দেখার আগে আমি সরে আসলাম যেন সে আমাকে দেখতে না পারে। তো সে দেখতে না পারে, সেদিন কিন্তু দেখতে পায় নাই। তো এরপর আবার কিছুদিন পর হুট করে আবার তার সাথে দেখা হয়ে গেল, মানে সামনাসামনি, যেটা আমি চাচ্ছিলাম না কোনোদিন। আমি চাচ্ছিলাম না তার সাথে যেন আমার জীবনে দেখা হয়, কোনোদিন দেখা হয়, কারণ সে আমার সাথে যে করছে এটা তো মেনে নেওয়ার মতো না। তো দেখা হওয়ার পর এরপর হচ্ছে কিছুদিন পর প্রায় দেখা হওয়ার পর কি করলা? আমি চলে গেছি, আমি নিজ দিকে মাথা দিয়ে অন্যদিকে চলে গেছি, কারণ তারে তো দেখার আর আমার মানে ফিলিংসটা আসতেছে না। তারে দেখলে আমার কেমন যেন একটা ঘৃণা আসতেছে, যে যারে আমি ভালোবাসলাম সে আমার সাথে এই কিন্তু কাজটা তাকে তো কিভাবে- ভুলতেও পারোনি, এটাও হ্যাঁ, সত্য। ভুলতে পারিনি, ঠিক আছে। তো এরপর হচ্ছে সে অনেক আমার কার কাছ থেকে যেন আমার নাম্বারটা ম্যানেজ করছে, আবার নাম্বার কালেক্ট করছে, কালেক্ট করে কল মেসেজ হাজার এ তো হাজার এই মেয়ে মেসেজ। সে মেয়ে হ্যাঁ, যে যখন পিছন পিছন ঘুরতে পাত্তা দিতে না, 6 মাস যখন গ্যাপ দিছিলা, হ্যাঁ, ওর নাম্বার কালেক্ট করে তোমার পিছনে আসছিল, দে ব্রিজের মধ্যে এসে বললো তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আবার জেল টেল খাটায় নিয়ে 6 মাস পরে আবার পাগল হয়েছে তোমার সাথে যোগাযোগ করার জন্য, তাই তো? হ্যাঁ। বাহ। তো সে আবার আমার সাথে কন্টাক্ট করতেছে, মেসেজ করতেছে, আমি তখন কোনো রিপ্লাই দেই না, কল দিচ্ছে, অনেক মেসেজ করছে, রিপ্লাই দেইনি। তো তার এক বান্ধবীরে দিয়ে আমাকে বলাইছে যে তার নাকি ভুল হয়েছে, সে বুঝতে পারেনি আমার এরকম হবে। এটাকে ভুল বলে? কিন্তু আমি তো বুঝতেছি যে এটা থানাতে পুলিশের সামনে এরকম সিকিউরিটি দিয়ে একটা মানুষকে ফাঁসায় দেওয়াটাকে শুধুই ভুলের পর্যায়ে রাখা যায়? তারপর সে বলতেছে তার ভুল দাগে হয়েছে। আসামি হয়ে গেল একটা মানুষ, সাধারণ একদম ফুলের মতো নিষ্পাপ একটা বাচ্চা ছেলে। তুমিও তো খুব বেশি বয়সের ছেলে না, এখনো তো তোমার বয়স হয়নি। জি, কত বছর আগের ঘটনা এখন থেকে? এটা হচ্ছে 2017-তে। আচ্ছা, তো এটা কি শুধুই ভুল বলে? ওকে, তারপর ভুল হয়ে গেছে, বান্ধবীকে দিয়ে খবর পাঠালো। কথা মানে আমি তখন ওর সাথে কথা বলি না, সে বলতেছে সে তোমার সাথে একদিন দেখা করতে চায়, তার ভুল হয়েছে, সে এটার জন্য ক্ষমা প্রার্থী, অনেক অনুতপ্ত। তো আমি আর কি পাত্তা দিতাম না, তার সাথে আমি কেন দেখা করব। বাট তার দিকে যে আমার কিন্তু দুর্বলতা ছিল, মানে সে তোমার মনে আর ব্রেন বলতেছে যেরকম গাদ্দারেশকে ঘৃণা করা উচিত। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু তাকে ভালোবাসতাম, জেল থেকে আসার পরেও আমি তাকে ভালোবাসতাম। ওকে। তো এইভাবে তার টানা এসএমএস কল আমি আর পারলাম না, আমাকে রিপ্লাই দিতেই হইলো। কি দিলা? ঠিক আছে, হ্যাঁ আমি বললাম আপনি কেন, মানে প্রথম শুরু হলো যে আপনি আমাকে জীবনে এসএমএস করবেন না, আপনি কেন আমাকে এসএমএস দিচ্ছেন, এইভাবে মানে কথাটা শুরু হলো এইভাবে যে আপনি আমাকে আর জীবনে এসএমএস করবেন না, আমি আপনার মুখ দেখতে চাই না, আপনি আমার সাথে যেটা করেছেন সেটা কখনোই মেনে নেওয়ার মতো না। তো এইভাবে সে ফোন দিয়ে প্রায় এটার উত্তরে কি লিখতো? সে বলতো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যে তোমার এরকম হবে, আমি কখনোই বুঝতে পারিনি। তো অবুঝ কেন তোরা মেয়েরা? সে বলতো যে তার ফ্যামিলি নাকি তাকে অন্য কিছু বুঝাইছে, আমার কিছু হবে না, তাই না? হ্যাঁ, দুইজনেই, সেও তার মতো বাসায় চলে যাবে, আমিও তার মতো বাসায় চলে যাব। অথচ আমি কিন্তু জেলখানায় তার মানে সে আসবে, ভাবতাম যে সে আসবে, কোনো একদিন আসবে। আমি এই যে যাকে দেখার জন্য আসে জেলখানায় তাকে কিন্তু মাইকে ডাকে, তো আমি কিন্তু ওয়েট করতাম যে কখন আমাকে ডাকবে, কখন গিয়ে দেখবো সে আসছে। তোর মা বোনের জন্য অপেক্ষা না, অপেক্ষা হচ্ছে মেয়ের জন্য। মা বোনের জন্য তো খারাপ লাগতো যে তারা আমাকে বেঈমানি করে তোরে জেলখানায় পাঠাইছে। কি আজব সম্পর্ক আর কি অদ্ভুত কেমিস্ট্রি প্রেমের। তো এইভাবেই আমি কিন্তু অবুঝ প্রেম একদম।
নাক মুখ চোখ সব বন্ধ। তো কথা তবে বলতাম। মজার ব্যাপার যে এটাই কিন্তু প্রেম। কারণ ভালোবাসা প্রেমে যারা বেশি জ্ঞান বুদ্ধি নিয়ে চলে সেটা সত্যিকার অর্থে প্রেম না। কি যেন একটা পক পক করে শব্দ হচ্ছে, আই ডোন্ট নো। ওকে, তারপর তো এইভাবেই আমি রিপ্লাই দিলাম, কথা বলা শুরু হইলো। কোথায় শব্দ হচ্ছে দেখ, দেখছি অন এয়ারে হচ্ছে নাকি একটু দেখি। বলতে থাকো। তো সে একদিন আমার সাথে দেখা করতে চাইলো, বলল শেষবার আমি তোমার সাথে দেখা করতে চাই। তো আমি না করতে পারলাম না। এসি বন্ধ কর। ভাবলাম যে বলতে থাকো। তারপর ভাবলাম যে একবার দেখা করি, একবার দেখা করলে কি এমন হবে। তো আমি আর না করতে পারলাম না। একটা এসিটা ক্লোজ করো। আমাদের সেই ব্রিজ যেখানে প্রথম দেখা হয়েছিল সেইখানে ইয়া দিলাম। তো আমি কলেজ থেকে আসলাম, সেও আসছে দেখা করার জন্য। তো গেলাম, যাওয়ার পর সে দূরে ছিল। তারপর তো আমি তার পাশে যাইতাম না। তারপর তো আমি তার পাশে যাইতাম না, দূরেই থাকতাম, যে আপনি কি বলতে চান, কি বলার জন্য আমাকে এখানে নিয়ে আসছেন ওকে, সেটা বলেন। তো সে আইসেই আমার পা ধরছে। এইবার প্রথম সাক্ষাৎ হলো। হ্যাঁ। আচ্ছা, তো মেয়ে সে আইসেই পা ধরছে, ধরে পা ধরে কান্না শুরু করছে যে আমার ভুল হয়েছে, আমি তো বুঝতে পারি না এরকম হবে, আমাকে ক্ষমা করা যায় না। মানে এমন ভাবে কান্না করতেছে যেটা আর কি বোঝানোর মতো না। সে মনে হচ্ছে যে পুরাই ভেঙে পড়ছে। তো পা ধরলো, আয়েশা বলতেছে আমি আর এরকম ভুল জীবনে করবো না, আমার ভুল হয়েছে, আমাকে কি ক্ষমা করা যায় না। আমি বললাম যে এই ভুলের কেমনে ক্ষমা হয়, যার কারণে আমার জীবনটাই প্রায় ধ্বংস হয়ে গেল, আমার লাইফে একটা অন্যরকম রেকর্ড চলে আসলো। তো সে অনেক কান্নাকাটি করার পর এইভাবেই বলতেছে যে আমি আর জীবনে এরকম ভুল করব না, আমরা কি আবার কথা বলতে পারি। তো আমি কিন্তু আর তার সাথে তখন কথা বলতে রাজি না। তো দেখা করে চলে আসলাম, সে কান্নাই করতেছিল, আমি চলে আসছি তাকে রেখে। তো রেখে আসার পর কিছুদিন পর এসএমএস করতো, আমিও মাঝে মাঝে রিপ্লাই দিতাম, একটা দুর্বলতা ছিল যেহেতু তার প্রতি। তো এভাবে কথা বলতে বলতে আবার প্রায় একটা সম্পর্ক প্রায় শুরুই হয়ে যাচ্ছিল। মানে আমি তারে রিয়েলি ভালোবাসতাম, যেটার জন্য আমি তারে আর কি হারাইতে পারতেছি না, ভুলতে পারতেছি না। এবার শুরু হলো ভালোবাসা। হ্যাঁ, আবার শুরু হয়ে গেল। এবার কিন্তু খুব গভীর ভাবে শুরু এইবার হলো। গভীর ভাবে শুরু আর হলো। এই রিভেঞ্জ নেওয়ার মানে ভালো তো বাসুই তাকে, হ্যাঁ। বাট পাশাপাশি একটা প্রতিশোধ নেওয়ার মানসিকতা কিন্তু পুরুষের ভিতরে থাকেই। না, প্রতিশোধ নেওয়ার কোনো মানসিকতা ছিল না। তবে প্রতিশোধ এটা নেওয়া ছিল, ফিজিক্যালি তার সাথে ইন্টারঅ্যাকশন অনেক ডিপ হওয়ার পিছনে একটা রিজন ছিল। হ্যাঁ, তবে প্রতিশোধ এটা নেওয়ার ছিল যে ওই আমি প্রতিশোধ না, আমি বলছি তাকে অন্য বিয়ে জিনিস। করব, তাকে আমি বিয়ে করে বিয়ে করব দেখব। সেটা পরের কথা, বাট ফিজিক্যালি যে জিনিসটার ব্যাপারে অনেক বেশি সতর্ক ছিলে প্রথম সম্পর্কে। হ্যাঁ, প্রেম যতক্ষণ পর্যন্ত বিয়েতে না যাব ততক্ষণ পর্যন্ত কবুল না হাতও, বলবো, হ্যাঁ, হাতও হাতও ধরবো না। হ্যাঁ, ওর গায়ে শুধুই বেলি ফুলে নির্যাস পাওয়া যায়, তাই তো? এবার কিন্তু ইন্টেনশন ডিফারেন্ট। আমার না, কারণ সেও কিন্তু দেখতেছে যে আমি তার জন্য এত কিছু করলাম, সেও কিন্তু আর কোনো কিছু, সেও ডেসপারেট এবং তোমার মধ্যে ওইটা কাজ করতেছে হ্যাঁ, যে এত কিছু যেহেতু পাপড় বেলতেই হলো তোর জন্য, এখন আর ওইসব বিষয় না, আমি একটু গভীরেই না, যাই। তবে কিন্তু আমার অন্যরকম কোনো ইয়া ছিল না, আমার ছিল আমি তাকে বিয়েই করব, হ্যাঁ, তাকে ওই আমার জীবন বোধ সঙ্গী থেকেই, বানাবো। বাট এবার আর ওই হ্যাঁ, বেলি ফুলের গন্ধ, হাতও ধরবো না, কবুল না হ্যাঁ, বলা এরকম পর্যন্ত কিছু ওই ছিল না। বোধ আর নাই, একদম শুরু হয়ে গেল খুললাম খুল্লা। কত ডিপে গেলে? অনেক, একদম পুরো, একদম পুরা যতটুকু বিয়ে করলে যাওয়া হয়। উচিত। হ্যাঁ, এটা বুঝছি, তো এটাই হচ্ছে পৌরুষ। যাওয়ার পর যখন মাথা হেটকে যায়, কারণ এইটার জন্য মাথার আমাকে 3 নম্বর তার যখন সরে যায়, তখন ওরা কিন্তু বুঝতে দেখ আর না দেখ খুবই সন্তর্পণে, এই মেয়েরা খুব মনোযোগ দিয়ে শুনে রাখো, খুবই সন্তর্পণে ব্রেনের কোনো একটা প্রকোষ্ঠে ওইটা ভাবনা লালন করতে থাকে, হিংস্রতার ভাবনা, পৌরুষের ভাবনা, যে তোর জন্য আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, তোর ভালোবাসায়, তোর প্রেমে, তোর অনলে অনেক গভীরভাবে আমাকে পড়তে হয়েছে। তাই দিন যদি কখনো আসে যেটা নিয়ে তোর সবচেয়ে বড়াপ্পন, তোর আব্রু, তোর 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 সেই একটা মেয়ের সবচেয়ে বড় যে উপলক্ষ, সেটাতে পরিপূর্ণভাবে এই পুরুষ তার কর্তৃত্ব করবে। তখনও হয়তো যারা ডেডিকেটেড তারা চিন্তা করে আমি এটা করতেছি এই কারণে যে পরিপূর্ণভাবে তাকে আমি গ্রহণও করব কোনো এক সময়। কিন্তু এই ছেলেটাই একটা সময় এত বেশি পবিত্র হিসেবে তার ভালোবাসার মানুষটাকে চিন্তা করেছিল, যার গা দিয়ে শুধু বেলি ফুলের গন্ধ বাড়ায়,
যার হাতটাও ধরা যায় না যতক্ষণ পর্যন্ত আমি কবুল তাকে না বলবো, এর চেয়ে পবিত্র কিছু হতে পারে না। মাঝখান থেকে সেই ভালোবাসা এখনো তীব্রভাবে আছে, কিন্তু ওই পবিত্রতাটা কিন্তু হারিয়ে গিয়ে ওই জায়গাতে একটা জিঘাংসা জায়গা করে নেয় পৌরুষের মধ্যে, যে তোকে আমি এখনই এই মুহূর্তে পরিপূর্ণভাবে অর্জন করে নিতে চাই। তোর শরীর মন সমস্ত জায়গাতে শুধু আমারই কর্তৃত্ব থাকবে। এর মানে না যে তোকে আমি বিট্রে করবো, তোকে আমি দিন শেষে আমি আপন করবো, বাট শুধুই মাত্র আমার কর্তৃত্ব থাকবে। কারণ ওই জিনিসটা একটা পুরুষ কখনোই ভুলতে পারে না। সো কেউ যদি কখনো রিবিল্ড করতে যাও, সাবধান, তোমার মনের মধ্যে ঢুকে শরীরের মধ্যে ঘর সে করবেই। সে ধরনের জিঘাংসা, সে ধরনের ডেসপারেটনেস একটা পুরুষের মধ্যে কাজ করে। আমি মনে হয় ভুল বলিনি। তারপর হ্যাঁ, তো তারপর আবার আমরা একদম পুরা স্বামী স্ত্রীর মতো চলতে থাকলাম। হ্যাঁ, পুরা মাস প্রচুর দেখা করতাম, প্রচুর। তখন তো নেশা না বেটা, বয়সও কম, তখন দেখা করতে হবে। তো এইভাবেই অনেকদিন যাচ্ছিল, অনেক ঘনিষ্ঠ। আর মেয়েও তো ডেসপারেট, কারণ মেয়েও তখন আর কিছু বলার ছিল না, কারণ সে একবার আমার সাথে বেইমানি করছে, তো সেও আমাকে বিশ্বাস করে ফেলছে। তো আমি কিন্তু তাকে আবারও বিশ্বাসই করতাম। এবার কি হলো? তো এবার যেটা হলো, তাকে ঢাকা নিয়ে দেখা আসা। করতে কিভাবে? এত অল্প বয়সে, গ্রামের পরিবেশ, হোটেল তার হোটেলে তো বাসা- যাইতা না? না, বাড়িতেই? না, তাহলে আমাদের পাশে থানার এলাকায় আমরা যে কোনো কোনো বন্ধু জায়গায়, বান্ধব কোনো জায়গাতে, যে কোনো জায়গায় ঘুরতে যাইতাম। বাট স্বামী স্ত্রীর মতো দেখা করার জন্য তো একটা সেইটা জায়গা লাগে। সেই ব্যবস্থা করতো, তার বাসায় নিয়ে যেত। সেই হ্যাঁ, তো এটা একটা মেয়ে সময় বড় প্রোগ্রেসিভ বেটা। তারপর মেয়ে অনেক চালাক। তো এইভাবে চলার পর তাকে ঢাকায় নিয়ে যাবে তার আম্মু। তো এটা তো সে মেনে নিতে পারতেছে না। তার মানে এই ঘটনা ঘটার পর যখন আবার শুনছে যে হয়তো আমাদের মধ্যে আবার কিছু চলতেছে, তো এটা শোনার পর তার আম্মু তাকে ঢাকায় নিয়ে যাবে। তো এটা শোনার পর সে এটা মেনে নিতে পারতেছে না। কিছু টেক্সট নিতে দেখি আমার যাদের জন্য আমি, তারা কিভাবে চিন্তা করতেছে। একটা টেক্সট আমার কাছে একটু আগে এসেছিল, একটা কমেন্ট, আমি কমেন্টটা টুকে রেখেছি, আমি কমেন্টটা পড়ছি। আমাদের শোয়ের স্টার্টিং এ গুরু মনে আছে একজন কমেন্ট করেছিল তার বিয়েটা পিছিয়ে গিয়েছে, এবং অথৈ জাহান মনি উনি বলছে, গুরু একটা কথা বলার ছিল আপনার সঙ্গে, আমার বাবা খুবই অসুস্থ, আমার বিয়েটা 3 মাস পিছিয়ে গেল শুধু টাকার জন্য, আমার বাবার টাকা নেই বলে নিজের ভালোবাসাটা কুরবানি দিতে হলো, গুরু আমি কি করব প্লিজ বলেন আমাকে। বাবা আগে, কারণ ভালোবাসা প্রতিস্থাপিত হয়, আমি আমার জীবন দিয়ে সেটা বলতেছি, আসলে প্রতিস্থাপিত হয়। এখন মনে যে পরিমাণ কষ্ট তুই পাচ্ছিস, সেই কষ্টটা প্রতিস্থাপিত হয়ে ভালোবাসা রূপান্তরিত হবে এবং দারুণ ভালো লাগায় মন ভরে যাবে। কিন্তু বাবাকে দ্বিতীয়টা পাবি বল? আরো রিগ্রেট হবে যখন বাবার এই কষ্টের সময়ে যদি পাশে না থাকতে পারিস। কারণ আমি যেমন কপাল পোড়া, 24 ঘন্টার মধ্যে আমার বাবা চলে যায় পৃথিবী ছেড়ে, এখন থেকে ঠিক এক্স্যাক্টলি 1 যুগ আগে। আমার দুশ্চিন্তা এবং কষ্টের একটাই কারণ যে সবাই চলে যাবে, কিন্তু আমার বাবাকে যদি একটু যত্ন করতে পারতাম, সেই কপাল আমার হয়নি। সো বাবা আগে, বাবার জন্য গোটা পৃথিবী কোরবান, মায়ের জন্য গোটা পৃথিবী কোরবান। মায়ের কথা সবাই বলে, আমি মায়ের সাথে সাথে বাবার কথা আরো বহু করে বলি, কারণ এদের কষ্টের দাগগুলো মানুষ দেখতে পায় না, এদের আবেগের জায়গাগুলো মানুষ বুঝতে পারে না। কিন্তু কত যত্ন করে যে ভালোবাসে তার সন্তানদেরকে, কি পরিমাণ যত্ন করে যে তার সন্তানের সেই ছোট বাচ্চার নিঃশ্বাসের গন্ধ, শরীরের গন্ধ নিয়ে সে পাগল হয়ে থাকে। যদি ক্ষমতা থাকতো বাবাদের, বিশ্বাস কর, তার সন্তানদের গন্ধ শিশির মধ্যে ঘুরে নিয়ে পকেটের মধ্যে রাখতো। এত ভালোবাসা, এত মহব্বত করে বাবা। সো তার জন্য সমস্ত কিছু কুরবান। শাহিন খান বলছে, গুরু আপনাকে আমের দাওয়াত রইল, নরসিংদীতে চলে আসবেন। নরসিংদী আমের অবশ্য কালেকশন ভালো হয়। নরসিংদীতে ওকে। আশিক ইসলাম আছে, গুরুকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। এবং সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয় গুরু, মন থেকে ভালোবাসলে তার যাই হোক না কেন ভালোবাসাটা রয়ে যায়, এরকম বলেছে দিয়ানা ইসলাম। আমি পাগল হয়ে গেছি, ও বলেও ভালো আর অদ্ভুত মানে ডিটেইলিংটা তার। আমরা আছি ভালোবাসার বাংলাদেশে, শেয়ার করো প্লিজ, শেয়ার করো, দারুণ একটা গল্প। এবং এর মধ্যে আরেকটু ইন্টারাপ্ট করে নেই, যে অনেকে বলছিলেন আজকের কমেন্টে যে আপনার এরকম গল্প আছে, সো আপনাকে বলতে যাচ্ছি, আপনার বা আপনার পরিচিত কারো যদি এরকম কোনো গল্প থেকে থাকে, ভালোবাসার গল্প, এবং আপনারা যাচ্ছেন সেই ভালোবাসার গল্পটি ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম এর এই ক্যানভাসে আপনি পৌঁছে দিবেন, তাহলে কিন্তু আপনার সেলফোনের টেক্সট অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, লোকেশন, ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260। এত কিছু না করতে পারলে সিম্পলি আপনার সেলফোনের টেক্সট অপশনে গিয়ে টাইপ করবেন GURU গুরু, ওটা পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। এবং চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে। ওকে, রাজুর ভালোবাসা এবং প্রেমের শেষ অধ্যায়, শেষ সময়, লাস্ট 15 মিনিট, এর মধ্যে শেষ করতে হবে। শেষ কিন্তু আরো স্পেশাল,
কারণ- স্পেশাল যদি হয় তাহলে শেষ অধ্যায় স্বাভাবিকভাবে সিনেমা জমে ওঠে শেষ হ্যাঁ। অধ্যায়ে। সো তো তাকে ঢাকায় নিয়ে আসবে। সাকিব বুবলি আই এম সরি রাজু এবং তার ভালোবাসার মানুষের শেষ অধ্যায় লাস্ট 15 মিনিট শুধু তোমার জন্য, 15 মিনিট, হ্যাঁ। এর 1 মিনিট বেশি যাবে না। তাকে ঢাকায় নিয়ে আসলো, মানে ঢাকায় নিয়ে আসবে সেই দিন রাত্রে, কিন্তু আমি ওইখানে আমাকে নিয়ে গেছে। তো এটা শোনার পর সে আমাকে ধরে কান্না করতেছে, আমি তো বলতেছি না তুমি যাও না, তুমি গেলে পুরো চেঞ্জ হয়ে যাবা, তুমি কেন যাবা। তো এটা যখন আমি তাকে যাইতে দেবো না, তো এটা শোনার পর সে নতুন একটা ব্লেড দিয়ে তার হাত এমন ভাবে কাটছে, ইস, পুরো ডিসগাস্টিং, ওটা জীবনেও যাবে না, এমন ভাবে কাটছে। আমিও কিন্তু তার জন্য হাত কাটছি, আমার হাতেও এখন পর্যন্ত তার যেই তোর ওয়ার্ডটা হাতেরটা আমি আছে। দেখি। এই যে আর কি লেখা রে এটা? এটা একটা স্মৃতি। কারোর ওর নাম, মানে হ্যাঁ, ওকে এমপি উদ্দেশ্য করে লেখা এগুলো? হ্যাঁ, এটা ওর এটা জন্যই। জীবনে উঠবে না? এটা উঠবে না, বাট আমি উঠিয়ে ফেলবো, কারণ যে মানুষটা আমার জীবনে নেই সেটা আর আমি রাখতে চাচ্ছি না। আচ্ছা, এটা আমরা পরে জানবো। এতে কেমনে লিখে রাখছিস? কি দিয়ে লিখছিস? ব্যথা হয়নি? সুই দিয়ে লিখছিলাম। হ্যাঁ, ব্যথা তো লাগছে, কারণ আমার কাছে তখন ব্যথা মনে হইতো এটা না। কি ট্যাটু করানো, পার্মানেন্ট ট্যাটু? হ্যাঁ, নিজে সুই দিয়ে করা, মানে পার্মানেন্ট মেশিন ট্যাটু? দিয়ে না। পার্মানেন্ট ট্যাটু অবশ্য ডিস্ট্রয় করা যায়। এটা কিন্তু লেজার করে? কারাগারে বসেই করা। কারাগারে বসে? হ্যাঁ, এটা কিন্তু তাও কারাগার হচ্ছে কেন্দ্রীয় কারাগার। নেক্সট ঘটনা যেটা, সেটা হচ্ছে কেরানীগঞ্জের ঘটনা। ওইখানে করলি কিভাবে? ওইটা ওইখানেই করে, অনেকেই করে, এখানে যারা যায় তারা অনেকেই করে। তো আমি এটা তো স্মৃতি ওখানে হিসাবে তো একটা করছিলাম। অ্যাক্সিডেন্টও হইতে পারতো। ওটা তো আর হ্যাঁ। প্রপার ট্রিটমেন্টের আমার মাধ্যমে না। এনিওয়ে, হ্যাঁ, আমার আর হাত ব্লেডের ফুলে দাগ গেছিল। কোথায়? এই যে এই যে এগুলো। Oh এনিওয়ে, my তারপর God. তো তার হাতে কিন্তু এর চাইতে আরো গভীর দাগ। কোন মাল? তার হাতে কিন্তু অনেক গভীর যাই দাগ হোক, আছে, যেগুলো ব্লেড করবো। জীবনে। আমি কিন্তু 2 মিনিট হ্যাঁ। গেছে, 13 মিনিট আছে আর। তো এইভাবে আমি ঢাকায়, ও চলে আসলো, তার কিছুদিন পর আমিও একটু ঢাকায়, কাছে নেই। হ্যাঁ। তার কিছুদিন পর আমিও ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে আমি জব নিছিলাম অ্যাপেক্সে। হুম। তো সেখানে জব করলাম, তো ভাবলাম যে হ্যাঁ, এবার তাহলে আমরা বিয়ে করতে পারবো, আমার একটা জব হয়েছে, হুম। বিয়ে করতে পারবো। তো অ্যাপেক্সে জব নেওয়ার কিছুদিন পর তার সাথে আমার প্রায় প্রায় ঝগড়া লাগতো, সিম্পল বিষয় নিয়ে, মানে কথা কাটাকাটি হইতো। হুম। তো কথা কাটাকাটি হওয়ার পর মানে তার যে বিষয়টা এমন কেন হয়েছে আমি সেটা আজও জানি না। তো সে একদিন হুট করে আমাকে বলতেছে দেখা করো, সে ঢাকায়। হুম। তো আমি তারে বিশ্বাস করতাম, আর তো ভাবতাম, কারণ এরপরে এই ঘটনার পরে যা কিছু হয়েছে তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস চলে আসছে। তো ঢাকায় দেখা করলাম এক জায়গায়। তো সেইটাও কিন্তু তার পূর্ব পরিকল্পনা ছিল। এখানে বিষয়টা কিন্তু দুইবারই আমি প্রায় বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে গেছি আর কি। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, যেটা অনেকের কাছে গল্প মনে হইতে পারে, কিন্তু না, এটা আমার জীবনের সাথেই ঘটে গেছে। তো সে আবার আমার সাথে বেইমানি করলো, এইবার আবার নতুন ভাবে, স্টাইল নতুন, আমাকে আবার একটা মামলা দেওয়া হইলো। সেটা হচ্ছে, দেখা করে কি করলে বুঝলাম না। দেখা করে কিছুই করিনি, দেখা করতে গেছি, দেখা করতে যাই আমাকে তারা ধরে ফেলছে। মানে এটা তার পূর্ব পরিকল্পনা ছিল। তার মানে ঢাকায় যে আম্মু ছিল, হুম। এইটাতে তো, এই মামলাতে তো তার আম্মু ইন্টারফেয়ার করেনি, তার মামার ইন্টারফেয়ার করছে। তো আমি বের হয়ে আসলাম 2 মাসে, তাদের একটা ক্ষোভ ছিল যে আমি এত তাড়াতাড়ি বের হয়ে আসলাম, তাদের মেয়ের একটা ইয়া হইলো। তো তাদের একটা ক্ষোভ ছিল, তারা প্ল্যান করে, এবারও প্ল্যান করে আমাকে ঢাকা নিয়ে যায় দেখা করাইলো। তো দেখা করানোর পর আমাকে তারা কয়েকজন মানুষ দিয়ে তাদের বাসায় নিয়ে গেল, তাদের বাসায় আটকায় রাখলো। তো বাসায় আটকায় রাখার পর 999-এ কল দিল, কল দিয়ে মামলা দিল, একটা থানায় নিয়ে গেল। তো থানায় নিয়ে যাওয়ার পর থানার যে এসআই ছিল সে বলতেছে যে এগুলা তো রিলেশন গঠিত মামলা, এগুলা কিভাবে নেব, মেয়ে ছেলে দুইজনে। পরে ওনারা আর মামলা ওইখানে করেনি, তারপরের দিন সকালে আবার মামলাটা করছে। আইসিটি মামলা, কি ধারা দিবে, কারণ এর আগে তো একটা অপহরণ মামলা দিছে। তো এরপরে আমার আইসিটি মামলা দিয়ে, মানে ডিজিটাল নিরাপত্তা আইনের যে কোনো একটা মামলা দিছে, কি দিছে সেটা আমি এখন পর্যন্ত দেখিনি। তো দ্বিতীয়বারের মতো আমার মামলা দিল। তো এবার মামলা দেওয়ার পর যখন আমার হাজতে নিয়েছে, আমি তো শেষ, আমার তো আত্মহত্যা করতে হবে, তাছাড়া আমি বাসায় কিভাবে মুখ দেখাবো। কারণ যে ঘটনাটা আমার সাথে একবার ঘটছে, আমাকে বের করে নিয়ে আসছে এত কিছুর পরে, তারপরে আবার যদি সেম ঘটনা ঘটে আমি কিভাবে মুখ দেখাবো। সবকিছু বাদ দিলাম, আমি কারো জানাইও নাই যে আমার ফ্যামিলিতে যোগাযোগ করেন। আমি বলছি আমার কেউ নাই, আমার যোগাযোগ করতে হবে না, আপনাদের যা ইচ্ছা করেন। তো এইভাবে তারা হয়তো কন্ট্যাক্ট করছিল আমার বাসার লোকের সাথে, আসতে বলছিল, বাট ঢাকা থেকে তখন আর আসা, মানে আমার বাসা গ্রাম থেকে আসা বুঝতে পসিবল হয়নি। বলছে সকালে আসবে, তো মামলা দিয়ে দিছে। তো আমাকে এবার নিয়ে যাওয়া হইলো ওই যে ইয়াতে, ওই জজ কোর্ট ঢাকাতে, যেটা হচ্ছে সদরঘাটের এখানে। তো ওইখানে নিয়ে যাওয়া হইলো। তারপর সকালে দেখলাম যে আমার ঠিক ওকালতনামা চলে আসছে। তো এটা দেখার পর আমি এমন কান্না করছি যে আমি লাইফে এত কিছু করলাম, তারপরে আমার ফ্যামিলি আমার সাপোর্ট ছাড়েনি, আমাকে আমাকে বের করার জন্য তারা উকিল ধরছে একদিনেই। মানে আমার এটা দেখার পর আমি প্রচুর কান্না করছি ওইখানে।
কিন্তু তারপরেও চাচ্ছিলাম না যে ফ্যামিলির সাথে ফেস করি, চাচ্ছিলাম যে আমি আমার মতো আমার লাইফটা যেভাবে পারি সেইভাবে কাটবো, না হয় এইভাবেই কাটুক এখানে সারা জীবন, বাট চাচ্ছিলাম না যে ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে। তো এইভাবেই চলে গেলাম আবারও সেই কেরানীগঞ্জ, আগে তো ঢাকা জেল ছিল, এখন কেরানীগঞ্জ। তো নতুন আরেকটা জগৎ, আগে তো এর আগে গেছি, তো কিছু ধারণা আছে জেল সম্পর্কে। গেলাম, বুঝলাম যে কতদিন পর জামিন হবে, সেটা কিন্তু করোনার মধ্যে। আমি হচ্ছে 6 মে, না 6 মার্চ 2020 2020, 6 মার্চ আমাকে হচ্ছে তখন ধরা হয়, করোনা একদম শুরু হলো। শুরু হচ্ছে। তো এটার পর জেলে যাওয়ার কিছুদিন পরেই করোনার জন্য সবকিছু বন্ধ হয়ে গেল, কোর্ট সবকিছু, গাড়ি যানবাহন সব বন্ধ হয়ে গেল। তো আমাকেও লকডাউনের মধ্যেই পড়তে হলো, আমার আর কিছু করার নেই। তো লকডাউনে পরে আমি যে যোগাযোগ করবো, আমার যে বাসা থেকে দেখতে আসবে সেরকম কোনো ওয়ে নেই, গাড়ি সব বন্ধ, যোগাযোগের কোনো ওয়ে নেই। ওইখানে আমি নিজের আর কি ভাবছিলাম যে হয়তো আমার লাইফটা এখানেই কাটবে, কারণ আমার ফ্যামিলি তো আমাকে যা সাপোর্ট করে করছে, আমার মিডল ক্লাস ফ্যামিলি আর কত করবে। আর যে মামলা দিছে আমি শুনতাম যে এই মামলা অনেক হার্ড, এখান থেকে বের হওয়া অনেক কষ্টকর। তো এইভাবেই জেলে কাটতেছিল, 3 মাস প্রায় চলে গেল জেলে। তো এরপর সাক্ষাৎ রুম বন্ধ, মানে দেখা করা বন্ধ। তো সেখানে টেলিফোনের ব্যবস্থা, কারণে, হ্যাঁ করোনার কারণে। তো সেখানে টেলিফোনের ব্যবস্থা করা হলো, যে টেলিফোনে বাসায় কথা বলা যাবে। তো আমি টেলিফোন যখন টোকেন দিত আমাদের, তো আমি আবার একটু অন্যরকম ছিলাম। আমি কি করতাম, টোকেন একটা নিতাম, বাট সেই সিগনেচারটা নকল করতাম, নকল করে আরেকটা টোকেন লিখতাম, একটা রিস্ক নিয়ে। তো ফার্স্টটা দিয়ে আমি সেই মেয়েকে কল দিতাম, তাও হ্যাঁ, কারণ আমার জানার ছিল সে আমার সাথে কেন এরকম করলো 2বার। আমি ফার্স্ট টোকেন দিয়ে তাকে কল দিতাম। সে, আমি যখন বলতাম যে আমি রাজু, সে চিনতো না কোন রাজু, কে রাজু, মানে এমন একটা ভাব নিত। তো এই প্ল্যানটা ছিল, পুরোপুরি ছিল যে আমাকে জেলে ঢুকায় তারা তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিবে। বাট তার মা তাকে কি বুঝাইছে না কি করছে সেটা আমি জানি, বারবার বুঝিয়ে ফেলে। আর তুই কি পাগল? আমি তো এটাই তো বুঝতে পারি না যে আমি কেন বারবার, আমি 2বার জীবনে, প্রথমবার তো হয়েছে যা হওয়ার হয়েছে। তো ফার্স্ট টোকেন দিয়ে আমি তাকে কল দিতাম, আর সেকেন্ড টোকেন দিয়ে বাসায় কল দিতাম, খোঁজ নিতাম, বলতাম না যে আপনারা। মেয়ে তার নিজের ভেতরে যে এক ধরনের পোকা আছে, ঘুগরা পোকা, তোদের এলাকায় কি বলে জানি না, ওই ঘুগরা পোকার কামড় মেটানোর জন্য তোকে ঘর পর্যন্ত নিয়ে যে কামড়টা মিটায়, আর সে মেয়ে কিছুই বুঝে না। বারে বারে তুই অ্যারেস্ট হইস, আর বুঝতেই পারে না যে কি কারণে তুই অ্যারেস্ট হলি। আবার ওই মেয়েকে জিজ্ঞেস করে জানতে হবে তোকে যে কেন তুমি এরকম করলা। আমি তো জানি সেটা সে বেইমানি করছে, কিন্তু কেন আমার সাথে এরকম করলো? একবার কি যথেষ্ট ছিল না? আমার সাথে 2বার কেন এরকম করতে হইলো? তো প্রতি সপ্তাহে কিন্তু টোকেন পাইতাম। তো আমাকে ওই যে জেলার সাহেবের সিগনেচার নকল করে 2টা টোকেন লিখতে হইতো, সিগনেচার নকল করে। এরকম তো বহুদিন তোর বাড়িতে হয়েছে না, ওই মেয়ের বাড়িতে, যে ওকে ডাকতেছে, তোর সাথে ওই পজিশনে আছে, সে অবস্থাতে উত্তর দিয়েছে আমি ঠিক আছি, এখানে এই কাজ করতেছি, তুমি ঘুমিয়ে যাও। হয়েছে না হয়নি? হ্যাঁ, পাশাপাশি কিন্তু ওরা একটু এদিক ওদিক হলে জেনে ফেলতে পারে, তারপর তোকে শেল্টার দিয়ে তোর সাথে ওই অবৈধ মেলামেশা করতেছে, এবং এত সহজ স্বাভাবিকভাবে কমিউনিকেশন করতেছে বাড়ির লোকের সাথে। তুই দেখে অবাক হয়েছিস যে কিভাবে। আচ্ছা, আমি এভাবে ডিটেল বলতে পারছি কেন, আমি তো পাশে ছিলাম না। তুই তখনও বুঝিস না এই মেয়ের লেভেল, এবং মেয়ের 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 কলিজার ইটা কত বেশি পুরু। তাও তোকে জানতে হবে বারবার যে ধরা খাচ্ছিস, একবার 2 মাস জেল খাটছিস, আবারও তোরে ফলসে ফেলা জেলে দিল, আবারও জানতেই হবে যে কি কারণে জেলে দিল। কারণ এটা তো জানার ছিলই, কেন আমার সাথে এরকম করলো 2বার, আমার লাইফটা নিয়ে কেন এইভাবে খেলতেছে। তো সে আর কি সেভাবে কথা বলতো না। আমি কিন্তু জেলে বসে আমার পুরো হিস্টোরিও লিখে ফেলছিলাম। ওইখানে গিয়ে আমি রাইটারের পাইছিলাম, সেটা হচ্ছে করতোয়াতে। এখানে আমাদের জেলের কিন্তু অনেকেই শুনে, বগুড়া ভিত্তিক পত্রিকা করতোয়া না, সেটা হচ্ছে ইয়াতে, মানে আমি নিজের গল্প লিখছি, বাট আমি যে ইউনিটি থাকতাম সেটার নাম হচ্ছে করতোয়া। আর ওইখানে কিন্তু ওই যে ঢাকা এফএম অনেকেই শুনে, কারণ সেখানে আর আমাদের প্রোগ্রাম অনেকে শুনে, আমি শুনেছি, আমিও অনেক শুনছি, অনেকবার কিন্তু আমরা এরকম দেখি জেল থেকে বলছি, প্রচুর চিঠিও আসতো। এই অনেক ভালোবাসা আপনাদের সকলের জন্য। আমরা বিশ্বাস করি যে অনেকেই হয়তো একেবারে অযাচিত ভাবে এই সময়টা পার করতেছেন। এই অন্ধকার সময় সবার পার হয়ে যাবে। সবার জন্য আমার বুক ভরা প্রার্থনা, বুক ভরা দোয়া। কারণ পৃথিবীতে সবচেয়ে সৃষ্টির সেরা জীব, তার নাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কত খায়েশ করে মানুষকে তৈরি করেছেন। আমি বিশ্বাস করি সময়ের এই হয়তো কালবৈশাখী ঝড় কোনো একটা সময় কেটে যাবে। আপনাদের মধ্যে থেকে যদি কোনো কারণে, কোনো ভুলের কারণে ওখানে থেকে থাকেন, আপনাদের মধ্যে থেকে পুণ্যবান মানুষের জন্ম নিবে এবং দারুণভাবে জীবনটাকে আবার সামনের দিকে মেলে ধরবেন। আর যারা অযাচিতভাবে, অন্যায়ভাবে বন্দী আছেন,
তাদের জন্য প্রার্থনা করি খুব শীঘ্রই যেন আপনারা সেখান থেকে ছাড়া পান এবং মুক্ত বিহঙ্গের মতো গোটা পৃথিবীকে দাপিয়ে বেড়ান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে সৃষ্টি করেছেন প্রত্যেকটা পরতে পরতে দারুণ কিছু ভালো লাগা লুকিয়ে আছে, সেই জিনিসটাকে আপনারা ইনভেন্ট করুন। জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় হয়তো ওখানে পার হয়ে যাচ্ছে, সো সেখান থেকে বের হয়ে এসে মুক্ত বিহঙ্গে আপনারা বিচরণ করুন, সে প্রার্থনা রাখছি। আর আপনারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদের কথা শোনেন, আমাদের অনুষ্ঠান শোনেন, কিছু সময়ের জন্য আন্দোলিত হন বা বিনোদিত হন, সেটা আমাদের জন্য সত্যি অনেক বেশি গর্বের। আমরা বাকি সময়টা আর মাত্র 5-6 মিনিট সময় আছে, একদম ফুল সাসপেন্স জেলখানাতে চলতেছে, জেলখানাতে আমার জীবন সময় লেখা যাচ্ছিল, সেখানে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। জেলখানার করতোয়া শাখা না, ওখানে বসে তখন কি লেখা চলতেছে, আমাদের ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রাম শুনতে ওখানে। আমি চাইছিলাম যে কোনো একদিন আমি বলবো আমার গল্পটা, তারাও আমার গল্প ওখানে বসে। হ্যাঁ, এটা কিছু কবুল হোক না হোক, আল্লাহ এটা কবুল করছে যে পূরণ করছে, হট সিটে তুমি বসে আছো। এইজন্যই কিন্তু আমি আমার গ্রামের বাসা থেকে চলে আসছি, কারণ আমি আমার ইচ্ছাটা পূরণ করতে চাই। তো এইভাবে আমি কিন্তু অনেক শিখছিলাম, কারণ এখানে যারা গেছে পরিবেশ তো সেরকম ভালো না, স্বাভাবিক জেলখানা পরিবেশ সেখানে থাকতেই পারে রোগ হইতো, চর্মরোগ যেটা হইতো, আমার কিন্তু শরীর পুরো নষ্ট হয়ে গেছিল, আমার কিন্তু দাগ এখনো আছে, সেটা 2020 সালের, এই দাগগুলো এখনো আছে। তো সেখানের ওষুধে কাজ হইতো না, কারণ পরিবেশই এমন, ধোয়া জিনিস নাই। তো আমি তাকে কল দিয়ে এটাই জানাতে চাইছিলাম যে আমার জীবন কিন্তু প্রায় যায়, প্লিজ কিছু একটা করো, আমাকে বের করার ব্যবস্থা করো। আমি কিন্তু বাসায় বলতাম না, আমি ওইখানে কল দিয়ে বলতাম যে দেখো অনেক তো হইছে, আর কত। মেয়েকে রিকোয়েস্ট করতে, হ্যাঁ আমি তো অনেক কষ্ট পাইলাম, আর কত। তখন করো না, কোর্টও বসতেছে না, কোনো কমিউনিকেশন নাই, শুধু ও যদি মামলাটা তুলে নেয় তাহলে হয়তো তুই বাঁচতে পারবি। আহা, তো দেখা গেল তার কোনো দোষ তোর একটাই, ভালোবাসছিস, ভালোবাসছি শুধুমাত্র ভালোবাসার জন্য এরকম। তারপর তো এইভাবে যাওয়ার পর 6 মাস পর আমার জামিন হইলো। 5 মিনিটস, লাস্ট 5 মিনিটস। হ্যাঁ 6 মাস পর আমার জামিন। 6 মাস, এবার 6 মাস, প্রথম ধাক্কাতে ছিল 2 মাস, এবার 6 মাস। 6 মাস। তো 6 মাস পর আমার জামিন হলো, তাও অনলাইনে। সবকিছু আমার দুলাভাই করছে, যা খরচ পাতি সব যা লাগে সবকিছু আমার দুলাভাই করছে, আমাকে বের করছে এই বিপদ থেকে। তো সবকিছু আল্লাহর জন্যই, কারণ আমি কখনোই ভাবি নাই যে এরকম বিপদ থেকে আমি কখনো রক্ষা পাবো, যেটা আল্লাহ আমাকে এখান থেকে নিয়ে আসছে। তো বের হওয়ার পর পুরাই চেঞ্জ হয়ে গেলাম, সবকিছু বাদ। তার কথা মনে পড়ে, বাট মনে রাখা যায় না। মনে পড়ে ঠিক আছে, মনে পড়ছে ভালো কথা, বাট মনে রাখা যাবে না তাকে। এরকমই চলতেছে। কিছুদিন আগে তার একটা বাচ্চা হয়েছে, তার কিন্তু বিয়ে হয়ে গেছে আমি জেল থেকে বের হওয়ার পর। তো আগের মামলাটা কিন্তু শেষ হয়েছে, পরে কিন্তু জানতে পারি যে আগের মামলাটা তাদেরই একটা সাজানো প্ল্যান ছিল। ওইটাও সাজানো ছিল, যেটা যে কারণে তুমি বের হওয়ার পরেই পুলিশ তোমাদেরকে ধরে ফেলে, মানে মেয়েটার সাথে কন্ট্যাক্ট করেই তোমাকে অ্যারেস্ট করানো হয়। যেটা কিছু পরে জানতে পারি যে মেয়ে আর মেয়ের আম্মু সেটার সাথে জড়িত ছিল না, মেয়ের মামারা জড়িত ছিল, কিন্তু মেয়ে জানতো যে এভাবে এরকম কিছু ঘটবে। কিন্তু সেকেন্ড যে মামলাটা সেটাও মেয়ের সাথে কন্ট্যাক্ট করেই করে। উদ্দেশ্যটা কি মেয়েটার? উদ্দেশ্যটা হচ্ছে আমাকে তারা ক্ষোভের জন্য এটা করতেছে। মেয়েটার উদ্দেশ্যটা কি? এখন মেয়ের উদ্দেশ্য আমি ঠিক জানি না, এখন পর্যন্ত জানি না যে কেন আমার সাথে এমন করলো, আমি এই প্রশ্নের অ্যানসারই চাই। তারপর তো তার বিয়ে হইছে, আমি ওই জেল থেকে বের হওয়ার কিছুদিন পরেই বিয়ে হইছে। মাঝে মাঝে এলাকায় যখন যাই শুনি সে ভালো নাই, অনেক কিছুই শুনি। তার আবার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হইছে, সে ভালো নাই। তো আমি বলি যে তার কথা আমাকে কেন বলেন, আমি কেন তার কথা শুনবো, আমার কাছে কেন বলেন? সে তার আর কি লোক, গ্রামের লোক তো বলবেই, কারণ তার সাথে আমার একটা ঘটনা ছিল, সে তার কি হইছে না হইছে। তো এরকম শুনি আজকে নাকি মেরে বাসা থেকে বের করে দিছে, ডিভোর্স হবে, এরকম কিছু। এরপরেও কিন্তু সে আমার সাথে কন্টাক্ট করছে, আমার ফেসবুকে অনেকগুলো আইডি দিয়ে সে আমাকে মেসেজ করছে, আমি রিপ্লাই দিই। এখনো যোগাযোগ করছে, এখনো যোগাযোগ করে কথা বলে। আমি কিছুদিন আগে কথা বলছি যখন তার বেবি হইছে। এখন আর ভালোবাসার কথা বলে লাভ আছে? এখন বলে তোমার লাইফ, তুমি বিয়ে করতেছো না কেন? আমার তো, আমি পরে বলি যে তুমি বিয়ে করছো ভালো কথা, আমারটা তোমাকে কেন ভাবতে হবে, আমারটা আমি নিজে। এই টাইপের কথা। হ্যাঁ। তো সে এখন বাচ্চার মা, তার একটা মেয়ে হইছে। কি চাও তুমি? আমি চাই সে ভালো থাকুক, তাদের ডিভোর্সটা যেন না হোক। কারণ আমাকে ছেড়ে যে একটা সম্পর্কে গেছে, পরে জানতে পারি সেটা কিন্তু তাদের সম্পর্ক ছিল কিছু কিছু, তাদের যে বিয়েটা হয়েছে সেটাও সম্পর্কের মধ্যেই। তো আমি চাই তারা ভালো থাকুক, তাদের ডিভোর্সটা যেন না হয়। আর চাই হচ্ছে যে অনেক ছেলে যারা হচ্ছে ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে চলে যাইতে চায়, পাগল হয়ে যায়। আমি বলতেছি ভালোবাসা পবিত্র একটা জিনিস, সেটার জন্য সবকিছু ছাড়া যাবে না। পরিবার তো কখনোই ছাড়া যাবে না। ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু পরিবারকে ছেড়ে নয়, পরিবারের মাঝে রেখেই ভালোবাসবেন।
তাই করছো তুমি? কিন্তু আমারটা আমি করতে পারি নাই, কিন্তু আমি বাবাকে ছাড়ছো এক যুগ অলমোস্ট, তাই তো? আমার মতোই। হ্যাঁ। আমি কিন্তু এক যুগ হয়েছে বাবাকে ছাড়া। শুধু মা কত কষ্ট করে মানুষ করতেছে তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ। বারে বারে এমন এমন সিচুয়েশনের সামনে তাকে দাঁড় করেছো, সেটা তার শত্রুও করবে না, রাইট? জি সে তো তোমাকে পেটে ধরেছে, হ্যাঁ। তাই না? জি কিন্তু আমি বলি ভালোবাসা অনেক মূল্যবান জিনিস, জি এটাকে পর করা ঠিক হবে না। হ্যাঁ। হয়তো প্রকৃতি এমন ভাবে ডালপালা সাজিয়ে বসে আছে যে মেয়ে থার্ড টাইম তোমার কাছে আবারও আসবে। এই মেয়ে তোমার কাছে আসবেই, আসতে ওকে হবে। এবং রাজু, এটা সত্য, এটা সত্য যে তোমার কাজ, তোমার জীবন, তোমার পরিবার সবকিছু দায়িত্ববোধের জায়গা থেকে করছো, বাট তুমি তোমার ব্যক্তিগত সময় যখন চিন্তা করো, শুধু এই মেয়েটি তোমার বোনের মধ্যে, তোমার নিউরনের মধ্যে, তোমার বুকের মধ্যে ঘর করে বসে আছে। এর পিছনে সবচেয়ে বড় যেটা রিজন, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে ভালো লাগার সময় এই পৃথিবীতে যদি কারোর সাথে কাটিয়ে থাকো, সেটা হচ্ছে এই মেয়েটি। ব্রিজের ওই কর্নারে দাঁড়িয়ে যখন প্রথম অ্যাকনলেজমেন্ট করে যে আমরা ভালোবাসি পরস্পরকে, কিন্তু বেশি কথা বলো না কারণ ফোনটা থাকে মামার কাছে। এবং সবচেয়ে বড় যেটা কথা, যে মেয়েটির হাতেই হাত রেখে, মেয়েটির সাথে পা ফেলে, মেয়েটির বুকে মাথা রেখেই তুমি কিন্তু পরিণত হয়েছে। যতটুকু তুমি অ্যাডভান্স বা প্রোগ্রেসিভ ছিলে, তার চেয়ে হাজার গুণ বেশি প্রোগ্রেসিভ ছিল এই মেয়েটি। অর্থাৎ তোমাকে পরিপূর্ণতা দান করার পিছনে সবচেয়ে বড় রিজন কিন্তু এই মেয়েটি। তুমি যদি শৈশব, কৈশোর, যৌবনের কথা চিন্তা করে, এই মেয়েটি কিন্তু তোমাকে 1-2 বছরের মধ্যে একদম প্রাপ্তবয়স্ক বানিয়ে ফেলেছে। এবং একটা মানুষ তার পুরো জীবনে ফুল সাইকেলে যে পরিমাণ ভালো লাগা, মহব্বত পাইতে পারে, এবং পুরো সাইকেল একটা মেয়ের কাছ থেকে যে ধরনের ভালো লাগা প্রাপ্তি হতে পারে, তুমি এত অল্প বয়সে গত 3-4 বছরে তার পুরো সাইকেলটাকে, তুমি জীবনটাকে তুমি অলরেডি যাপন করে ফেলেছো। একটা মানুষের হয়তো পুরো 60-70 বছরের সাইকেলে কোনো মেয়ের সাথে এরকম জীবন যাপন করতে পারে না যা তুমি গত 3 বছরে যাপন করেছো। যে জন্য মেয়েটিকে পর করা যায় না। সত্যিকার অর্থেই ভেতরের দিকে তাকিয়ে যদি কথা বলো, গোটা পৃথিবীটাকে পর করে দিয়ে এই মেয়েটিকে সত্যি ভোলা যায় না। এই মেয়েটির সাথে তোমার শুধুই প্রেমের সম্পর্ক ছিল না, এই মেয়েটির সাথে শুধুই তোমার কিছু সময়ের ঘনিষ্ঠতা শারীরিক ছিল না, এই মেয়েটির সাথে হাতে হাত রেখে তুমি নিজেকে পরিপূর্ণ করেছো। তো যে মেয়েটি তোমাকে পরিপূর্ণতা দান করেছে, সে মেয়েটিকে তুমি পর করতে কখনোই পারবে না, আজ না, কাল না, কখনো না। যা তুমি করে চলেছো সেটিকে নিজেকে প্রতি মুহূর্তে জানান দিচ্ছ আর বুঝ দিচ্ছ যে আমি ঠিক হয়ে গেছি। 2 মাস জেল কেটেছি ফার্স্ট টাইম এই মেয়েটির প্রতারণার কারণে, দ্বিতীয় দফায় 6 মাস জেল কেটেছি এই মেয়েটির প্রতারণার জন্য। সো জীবনে আর যাই করি, মেয়েটি কিন্তু এখনো যোগাযোগ করে বিভিন্ন মাধ্যম দিয়ে, তুমি কথা বলো, আর যাই হোক এই নাড়া বেলতলাতে আর কখনোই যাবে না। এটা তুমি নিজের ব্রেনকে বোঝাচ্ছ, নিজের মনকে বোঝাচ্ছ, বাকি আর পারিপার্শ্বিক যে জায়গাগুলো আছে তাদেরকে বোঝাচ্ছ, পরিবারের প্রতি আরো বেশি কর্তৃত্ব মানে দায়িত্ববোধ সম্পন্ন ছেলে হিসেবে প্রমাণ করার চেষ্টা করছো। কিন্তু তোমার ব্যক্তি রাজুর প্রশ্ন যদি আসে, একটা জিনিসই শুধু ঘর করে আছে তোমার সাথে, সেটা হচ্ছে এই মেয়েটি এবং শুধু এই মেয়েটি। কারণ এই মেয়েটি তোমাকে যা দিয়েছে গত 3 বছরে, তোমার 3 জন্মে হয়তো এই ভালো লাগার পরিপূর্ণতা আর কখনো আসবে না। সো এই মেয়েটি পরিপূর্ণভাবে তোমার মনের মধ্যে, তোমার ব্রেনের মধ্যে 100% ঘর করে আছে। এবং যে মুহূর্তটাতে তুমি অনেক বেশি পরিশ্রান্ত থাকো, কাজে বাড়িকে সময় দিয়ে বিভিন্ন সময় সবকিছু করে, নিজের জন্য যে 5টা মিনিট সময় তুমি আলাদা করো, সেই 5টা মিনিট সময় শুধু এই মেয়েটির সাথে বাঁচো কল্পনাতে, ঠিক না বেঠিক? সো এই মেয়েটিকে কখনোই তুমি এর জন্যই পর করতে পারবে না। আমিও চাই যে মেয়েটিকে তুমি পর না করো। সত্যি যদি মেয়েটি ভালো না থাকে পরিবর্তন সম্পর্কের সাথে, মেয়েটি হয়তো কাম ব্যাক করবে নিঃসন্দেহাতীত ভাবে। ওর ঘরে যে সন্তান, সেটাও তোমার জন্য কোনো ম্যাটার করবে না। তোর সন্তান হলেও সেটাকে তুমি আপন করতে পারবে, রাইট? এবং একটা সময় যদি সত্যি সবকিছু ঠিক হয়ে যায় এবং সত্যি যদি এবার পরিপূর্ণভাবে ফিরে আসে, প্রথম 2 বারের মতো গদগাদ্দারি না, মন থেকে যদি ফিরে আসে, তাহলে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পরিপূর্ণভাবে মেয়েটিকে নিয়ে তুমি ঘর করো আর দারুণ সুখে, দারুণ ভালো লাগায় জীবনটাকে বাঁচো। হতেই পারে এই ক্যারিজমা,
রাইট? কিন্তু এই মেয়েটি যেরকম শুনতেছো চারিপাশে কষ্টের মধ্যে আছে, এই কষ্টের দিন যদি এরকমই থাকে, মেয়েটি যদি কোনোভাবে অ্যাডজাস্ট করতে না পারে, মেয়েটি যদি সত্যি ওখানে পাগল হয়ে যায়, পূর্বতন 2টি সম্পর্কের কারণে যদি পাগল হয়ে যায়, তখন তোমার কাছে যদি সারেন্ডার করে যে এনাফ ইজ এনাফ, বড় অন্যায় হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে, আর জীবনে কিছু হবে না, আমাকে ঘরে তুলে নে, তুমি আর পর করতে পারবা না। এবং পূর্বতন 3 বছর সম্পর্কের দিব্যি দিয়ে বলছি, সেই মেয়েটিকে তুমি আপন করে নিবে এবং সন্তানকে বুকে নিয়ে তুমি বাকি জীবন শুরু করবে। রাইট 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 এটা এরকমই বলতেছে। রাইট? সো এটা পারবে না, পারবে না নাকি মেয়েটাকে পর মনে হবে ওই যে বাচ্চা মেয়েটাকে? না, চাস না, বাট ভেতরে তো এরকম কাজ করবে এবং এটা হবে। এবং ওই মেয়েটি এবং ওর পরিবারও যদি বলে যে ঠিক আছে, তোকে ছাড়া যখন আর হলোই না, তো আমরাও বলছি যে তোর সাথে সংসার করো, যে বিয়ে সানায় বাজিয়ে মেয়ের মা এসে তোকে ধর পাত্রস্থ করে দিল, তাহলে তার কোনো আপত্তি থাকবে না। রাইট? তখন ওই যে মেয়ের ঘরে যে পেটে যে একটা বাচ্চা আসছে, সেটাকে তো তার তো অন্যায় মনে হবে না, নাকি নাকি পর মনে হবে, নাকি জুঠা মনে হবে মেয়েটিকে? হবে? ওর পরিবার এসে যদি তুলে দেয় তাহলে তো কোনো আপত্তি থাকবে না, তাই তো? তখন সুখে সংসার করবে। রাইট? হাত বাড়িতে। তোর মতো চোর দুনিয়াতে নাই, অসম্ভব স্বার্থপর এবং বাটপার টাইপের ছেলে তুই রাজু। আমি কৃতজ্ঞ যে বহুদিন পর প্রাণ খুলে তোর একটা প্রেমের গল্প শুনেছি। আমি অসম্ভব রকমের ডিসঅ্যাপয়েন্ট যে আমার কথার জালে পড়ে তুই ভেতরে যে স্বপ্নটা দেখিস সেটা তোর বের হয়ে গেছে। আর কষ্ট পাচ্ছি এটা জেনে যে 12 বছর হলো যে বাপ তোকে ছেড়ে চলে গেছে, যে বাপ, আমিও বলছিলাম যে আমার 1 যুগ পার হলো আমার বাপকে ছেড়ে যাওয়ার, যে মায়ের একার যুদ্ধ, যে বোনের একার যুদ্ধ, যারা বহু কষ্ট করে তোকে তোর পাশে থাকার চেষ্টা করেছে, কত বড় স্বার্থপর হলে, কতবার সেক্সের জন্য পাগল থাকলে, কতবার নিজের স্বার্থের জন্য পাগল থাকলে, এরকম যেমনটা তুই বলেছিস, আমি জানি না সত্য মিথ্যা কি বলেছিস, যদি মিথ্যা হয়ে থাকে সে মেয়ে যেন এসে আমাদের প্রোগ্রামে কথা বলে, বাট তোর কথা যদি সত্য ধরে নি, এরকম একটা ব্যভিচারী অভিশপ্ত মেয়ের জন্য তুই আবার এরকম স্বপ্ন দেখিস যে আমি 2 সেকেন্ডের আবেগ ঘন কথাতে তোকে কনভিন্স করে ফেলতে পারি, তার মানে দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে থার্ড টাইমে তোর জীবনে এরকম কিছু ঘটতে পারে। আর যদি ঘটে, আল্লাহর দিব্যি দিয়ে বলতেছে তোর মতো চুতিয়া ছেলে পৃথিবীতে নাই। আর যদি এখান থেকে মুক্তি পাস তাহলে তুই ভালো থাকিস। তোর দারুণ গল্পের জন্য কৃতজ্ঞ থাকবো আমি এতেশাম, যে চমৎকার তোর ডেলিভারি, যেভাবে তুই গল্প শোনালি, আমার যারা গল্প শুনলো। বাট আমি আরেক দফায় বলছি যে খোদার কসম, যে তোর মতো ছেলে যদি আরেক দফায় এই ঘটনা ঘটে, তো তোর মতো অভিশপ্ত ছেলে কোনো মা যেন তার জঠরে না থাকে। অনুষ্ঠান শেষ করছি। আবির এবং সুমি, কৃতজ্ঞতা এই দুইজনের জন্য। আমি গত একটা প্রোগ্রামে আবিরকে বলেছিলাম যে তোকে আমি নাঙ্গা করে ছাড়বো সুমিকে যদি তুই ছাড়িস, কারণ সুমির কারণে আবির এখন সুস্থ হয়েছে, স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এবং শুনলাম যে আবিরের নাকি ফার্স্ট অপারেশন অলরেডি ডান, সো ফার ইটস সাকসেসফুল। সেকেন্ড অপারেশন হলেই সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। লাস্ট এপিসোড 1112 মানে 112তম পর্বে 27 এপ্রিল এই প্রোগ্রামটা প্রচার করেছিলাম। এবং লাস্ট টাইম আমরা আবিরকে নিয়ে আসছিলাম, আমিরকে বলেছিলাম যে কোনোভাবেই যেন সুমিকে ছেড়ে না যাওয়া হয়, কারণ সুমির কারণে আবির কাম ব্যাক করেছে, এবং সুমিকে যেন কোনোভাবে ডিপ্রাইভ না করা হয়। এবং আমাকে আবির কথা দিয়েছিল যে ডেফিনেটলি না, এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ শুনতেছি নাকি ওদের কালকে বিয়ে। হ্যালো, কে ফোনে? হ্যালো, কে ফোনে? আবির না সুমি? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি এতেশাম বলছি। জোরে কথা বলো। সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে? বিয়ে কবে? কবে? কালকে কালকে বিয়ে। কংগ্রেচুলেশন, আলহামদুলিল্লাহ। আর আমি যেভাবে বলছিলাম ওইভাবে সব ঠিকঠাক আছে তো? আবির কথা রাখতেছে? ভেরি গুড। আবির কোথায়? আবিরকে দাও। বাবজান, তুই আমার ছোট ভাইয়ের মতো ভূমিকা রেখেছিস, অনেক কৃতজ্ঞতা। আমার কথা সব উইথড্র করে নিচ্ছি, ক্ষমা চাচ্ছি। তোকে বলেছিলাম যে সুমি যেভাবে স্যাক্রিফাইস করছে তোর জন্য তুই পাশে থাক, না হলে কি তোকে নাঙ্গা করে ছাড়াবো। সেই কথাগুলো আমি ঘুরিয়ে নিচ্ছি। শুনলাম নাকি কালকে বিয়ে, তুই তোর কথা রেখেছিস। তোর জন্য আমার অনেক দোয়া, অনেক দোয়া। আবির, তোর অপারেশন হয়েছে, ফার্স্ট অপারেশন, রাইট? বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ সব ঠিকঠাক করে দেবে। ভালো থাকিস, আর আমাকে ক্ষমা করিস সেসব কথার জন্য। এখন আমার ভরসা পেয়েছি যে আমি সঠিক জায়গাতে আমি কথাগুলো বলেছি। অনেক দোয়া তোদের জন্য। কালকে কি বিয়ে হচ্ছে, রাইট? ওকে, কংগ্রেচুলেশন ওয়ান্স अगेन, এবং বুক ভরা দোয়া তোদের জন্য। ভালো থাকিস তোরা। আল্লাহ হাফেজ।
ইফ আই এম নট রং, এটা কি আমাদের ওই গেস যে আপনি আধা ঘন্টা শো লেন্দি করে বুঝিয়ে একদম একদম সেটাই। এবং আমি থ্রেট করতেছিলাম যে দেখ এই মেয়েটি এই পরিমাণ স্যাক্রিফাইস যেহেতু করেছে, তোর জন্য যত ট্রিটমেন্ট এই সেই সব ব্যবস্থা করতেছে, এই মেয়েটিকে ফেলে দিয়ে কখন বলছিল যে বিয়ে আমি পরে করব, ফ্যামিলি এখন চাচ্ছে না, ট্রিটমেন্ট আগে হয়ে যাক, কিন্তু ট্রিটমেন্টের সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এই মেয়েই করতেছে। তখন বললাম যে এই মেয়েটিকে যদি ছাড়িস তাহলে তোর নাঙ্গা করে ছাড়বো, আমার এতে সামনে যদ্দূর যাওয়া লাগে তোর পিছনে আমি যাব। তো ফাইনালি অপারেশনও হয়েছে এবং আগামী কালকে ওদের বিয়ে। আলহামদুলিল্লাহ এরকম ঘটনা ঘটুক, আর রাজুর মতো ছেলেরা, এই ধরনের ভালো ছেলেরা ভালো থাকুক, দিস ইজ সো ফ্রিকিং ইম্পর্টেন্ট। না হলে মানুষ ভালোবাসার প্রশ্নে, প্রেমের প্রশ্নে মানে আগ্রহ হারিয়ে ফেলবে। সো আর পড়িস না, আমি ইচ্ছা করে তোর সাথে, তোমার বয়স অনেক কম, ইচ্ছা করে তোর সাথে আমি এই পলিসিটা করলাম তোর মনের ভিতরের অবস্থা জানার জন্য। তোর অবস্থা এখনো কিন্তু আগের মতোই, একবার 2 মাস জেল খাটছস, একবার 6 মাস খাটছস, এবার শেষ হয়ে যাবে। আল্লাহর দোহাই লাগে আর করিস না। কিন্তু আমি চাই না আর এরকম কিছু না, চাওয়া না চাওয়ার পরে তো 2 মাস জেল খাটছস, 6 মাস খাটছস, এখনো না চাওয়ার পরে যে তোর সিচুয়েশন কেমন তুই তো নিজেই দেখলি। আমার কথার জালে পড়ে গেছিস এই কারণে যে তোর ভিতরে ওগুলো কাজ করে। তাই প্লিজ করিস না, অভিশপ্ত এই নারী, এখান থেকে বের হয়ে যা। হ্যাঁ, তোর কথা যদি সত্য হয়ে থাকে, যেগুলো তুই গল্প আমাদেরকে বললি, তাহলে সেই গল্পে এই মেয়ের বর্ণনা অভিশপ্ত ছাড়া কিচ্ছু না। তুই আর যাই করিস, তোর মতো একটা ভালো ছেলে এই অভিশপ্ত নারীর পেটে সন্তান যেন জন্ম না দেয়, যে তোর ভবিষ্যতে গর্বিত সন্তান হবে, যে তোকে বাবা বলে ডাকবে। তার জন্য ওই জঠরটা সঠিক না। মাস্তির জন্য করেছিস ঠিক আছে, বাট তার জঠরটা তোর সন্তানের জন্য সঠিক না। ক্লিয়ার না? ক্লিয়ার না? বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে। যেমনটা আবির সুমির গল্প শুনলাম, যে আবিরকে আমি থ্রেটও করেছিলাম, মনে আছে কিনা 112তম পর্বের পরে, যে যদি মেয়েটিকে ছাড়ি, যে মেয়েটি তোর জন্য এত স্যাক্রিফাইস করতেছে, তোর অপারেশনের ব্যবস্থা করছে, সবকিছু করছে, বলছিল যে হ্যাঁ অফিসের বাইরেও থ্রেট করা, অফিসের বাইরেও গাড়ি ধরতে গিয়ে যে মেয়েকে বলেছিলাম যে কোনোভাবে যদি এই ছেলেটি ঠিকঠাক মতো তোমার সাথে না থাকে তাহলে আমাকে জানাবা, এর আমি পিন্ডি চটকায় দেবো, এই কথাই বলছিলাম অফিসের বাইরে। আলহামদুলিল্লাহ ছেলেটি তো আসলেই ভালো, সে কথা রেখেছে এবং তার অপারেশন, ফার্স্ট অপারেশন হয়েছে এবং আগামীকাল তাদের বিয়ে। এভাবেই সবাই ভালো থাকুক আর সবাই ভালো করে বড় করে বাঁচুক, সে প্রত্যাশা আজ বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধু ভালোবাসা দিয়ে। এটাই হয়তো ভালোবাসার বাংলাদেশের একটা গুরুর মুখ মতো যদি বলি, যে এটাই হয়তো ভালোবাসার বাংলাদেশের একটা কারিজমা, যে কখন যে কিভাবে কি হয়ে যায়, আপনার লাইফটা যে কিভাবে বদলে যাবে আপনিও জানবেন না। সো আবির বা সুমি হোক বা আজকের গেস্ট রাজু হোক, এরকম যে কোনো গল্প যদি আপনার জীবনে থেকে থাকে, বা ইটস নট ম্যান্ডেটরি যে আপনার জীবনেরই হতে লাগবে, অন্য কারো জীবনেরও হতে পারে, যে কোনো গল্প, যে কোনো ভালোবাসার গল্প, কারণ ভালোবাসার বাংলাদেশ শুধুমাত্র এবং শুধুমাত্র ভালোবাসাটাকে প্রমোট করে। এই ধরনের ভালোবাসার গল্প আপনি আমাদেরকে পাঠাতে পারেন। পাঠানোর ওয়ে হচ্ছে, আপনি আপনার সেলফোনের টেক্সট অপশন চলে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর এত কিছু যদি না করতে পারেন, সিম্পলি GURU গুরু লিখবেন, পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। এবং আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন 01841904904 01841904904। এটা হচ্ছে ঢাকা এফএম এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। আবার অনেকে থাকে যারা কমপ্লেইন করে যে আমি ফেস দেখাতে চাচ্ছি না, আমার পরিচয় দিতে চাচ্ছি না, আমি আমার ভালোবাসার গল্পটি কিভাবে বলবো। সো আপনার জন্য বলতে চাচ্ছি যে আপনার যদি পরিচয় দিতে কোনো দ্বিধা থাকে, কোনো প্রবলেম থাকে, ফেস দেখাতে কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু গত সপ্তাহের আমাদের যিনি গেস্ট ছিলেন তিনিও কিন্তু তার ফেস না দেখিয়ে তার গল্প বলেছে। সো আপনি কিন্তু অবশ্যই এটা করতে পারবেন। আজকে কমেন্ট সেকশনে দেখছিলাম একটা কমেন্ট যে আমি তো ঢাকার বাইরে আছি, আমার গল্প কিভাবে বলবো। সো আপনার গল্পটি আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। এখানে হোয়াটসঅ্যাপ করলে আপনার গল্পটি যদি সিলেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনলাইনেও আপনার গল্পটি শুনতে পারবো, স্ট্রিমইয়ার্ডে কানেক্ট করেও কিন্তু আপনার গল্পটি শুনতে পারবো। নট টু ওয়ারি, জাস্ট আপনাদের গল্পটা আমাদের দোরগোড়া অবধি পৌঁছাতে হবে, আমাদের ঢাকা এফএম অবধি পৌঁছাতে হবে, তাহলে কিন্তু আপনার গল্পটা আমরা সবার মাঝে শেয়ার করে দিতে পারবো। অন দ্যাট বিউটিফুল নোট আজকের মতো শোটা র‍্যাপ করতে যাচ্ছি। আগামী থার্সডে অঙ্গন আবার চলে আসবো উইথ আওয়ার শো ভালোবাসার বাংলাদেশ, যেখানে ভালোবাসার গুরু থাকবেন, আপনাদের মধ্যে থেকে একজন গেস্ট থাকবে যার ভালোবাসার গল্পটি এবং আমরা শুনবো, এবং আমি অঙ্গন থাকবো। সো টিল দেন ইউ গাইস স্টে সেফ, স্টে হ্যাপি, এন্ড ইয়েস মোস্ট ইম্পর্টেন্টলি কিপ লিসনিং ঢাকা এফএম 90.4। And right now this is me Angon Faria signing up for today. Take care and bye bye.